তাহলে এইভাবে ভার্নিয়ার তত্ত্ব বার করতে পারবে। এবার ভাব, আমাকে একটা নতুন স্কেল দিল, আমি বলছি না আমার অ্যাকুরেসি আরো বাড়াতে হবে, মানে আমি 0.01 সেন্টিমিটার চাইছি না, আরো বেশি চাইছি, তাহলে কি করে বার করব? এইটাকে চেঞ্জ করবো, হ্যাঁ না বল। তার মানে আমি যদি ওয়াই এর ভ্যালু 100 নিই, হতে পারে তো, মানে এখানে কতগুলো আছে, 100টা দাগ আছে, হতে পারে। আর এক্স এর ভ্যালু কত, 99, বাস। তাহলে দেখ ভার্নিয়ার কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে না, তো 1/100 মিলিমিটার, মানে 0.01 মিলিমিটার। দেখ চেঞ্জ হয়ে গেল, আরো এক ঘর। বুঝতে পারলাম? তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমি 500 নিই আর এক্স এর ভ্যালু 499 নিতে হবে, হ্যাঁ না বল। সব সময় কত কম নিতে হবে? এবার সব সময় যে একই কম নেব নাও তো হতে পারে। তাহলে আমার যদি ফিজিক্সের এই জিনিসটা জানা থাকে, তোমাকে এবার যা স্কেল দেখতে আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কি বার করতে পারবো। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে মেজারমেন্টের দুটো ক্লাস করেছিলাম। ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম ইউনিট ফিজিক্যাল কোয়ান্টিটি, আর সেকেন্ড ক্লাস গত ক্লাসে আমরা ডাইমেনশন অ্যানালাইসিসটাকে ভালো করে বুঝেছিলাম। তার একটা টিপিপি দেওয়া ছিল আজকে, সেই টিপিপি নাম্বার 2 যেটা হবে সেটা সলিউশন করব। চলো 1 নাম্বার থেকে শুরু করি। বলো শিবম, একটা কি হয়েছে, একটা কি করেছে, বসে বলো। 4 নাম্বার, ভেরি গুড। একটা 4 হবে, অবভিয়াসলি বুঝতে পারছো। টিপিপি 02 যেটা একটা 4 হবে, কেন? কারণ ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফিল্ড, মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, তড়িৎ ফ্লাক্স আর চৌম্বক ক্ষেত্র, এদের মাত্রা কি হচ্ছে আলাদা, বাকি সবগুলোর মাত্রা কি হচ্ছে সেম। দুয়েরটা বলছে which of the following is a dimensional constant? ডাইমেনশনাল কনস্ট্যান্ট মানে মাত্রাগত ধ্রুবক। ধরো আমি যদি একটা ইকুয়েশন নিই, ক্যাপিটাল এফ সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে যে এপসাইলন ছিল এটা ধ্রুবক ছিল, এবং এই এপসাইলনটার একটা একক আছে এবং মাত্রা আছে, তো এটাকে বলবো ডাইমেনশনাল কনস্ট্যান্ট। এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি মানে সমানুপাতিক ধ্রুবক, কিন্তু তার সঙ্গে এর মাত্রাও আছে, তাই এটাকে বলবো ডাইমেনশনাল কনস্ট্যান্ট। সিমিলারলি যদি একটা ইকুয়েশন তোমরা দেখো F = G m1 m2 বাই আর স্কোয়ার, তাহলে এখানে জি এরও একক আর মাত্রা আছে, তাই এই জিটা হচ্ছে কি আমার ডাইমেনশনাল কনস্ট্যান্ট, যেটা এখানে আমাদের হবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষ ধ্রুবক। সো দুয়েরটা হবে 4 নম্বর মহাকর্ষ ধ্রুবক। তিনেরটা বলছে কিউ হচ্ছে চার্জ আধান, আর সি হচ্ছে কি আমার ক্যাপাসিট্যান্স। আগের দিন ক্যাপাসিট্যান্সের মাত্রা বার করেছিলাম, বলো কি ছিল? m⁻⁻1 L কত ছিল? L-2 T কত ছিল? I কত ছিল? এটা ছিল আমার সি এর ক্যাপাসিট্যান্স মানে মাত্রা। তাহলে Q²/C এর মাত্রা কত হবে? কিউ মানে তো চার্জ, চার্জের মাত্রা কত হবে? IT। তাহলে IT এর স্কয়ার মানে কত হবে? I² T²। নিশ্চয়ই তাই হবে। IT এর স্কয়ার মানে কত? I² T²। সি মানে ক্যাপাসিট্যান্স এর মাত্রা m-1 L-2 T4 I² যদি ঠিকঠাক করে পড়ি, তাহলে m ও পড়ে গেলে m, L ও পড়ে গেলে L², T ও পড়ে গেলে T⁻², আর I ও পড়ে গেলে কেটে গেল, তাহলে এটা হচ্ছে mL² T⁻²। তাহলে এটা হবে আমাদের 3 নাম্বার অপশন। চলো 4 দাগ। 4 দাগেরটা বলছে ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স, মানে রোধের মাত্রা নিম্নলিখিত কার সঙ্গে সমান? তাহলে H/E এর সাথে কি সমান? চলো বার করে দেখি। H মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কৌণিক ভরবেগের সঙ্গে সমান। কৌণিক ভরবেগের মাত্রা হয় mL² T⁻⁻1। আর E মানে চার্জ, চার্জের মাত্রা কত হয়? IT। তাহলে এটা কত হবে? mL² T-2 I-1। এটা কোনো মতেই নয়, আমরা জানি। নেক্সট কত বলছে? H²/E। আমরা চোখে দেখেই বলবো এটা হবে না, কেন? H² মানে m এর স্কোয়ার, আর রোধের মাত্রায় কোনোদিনও m² ছিল না। তাহলে থার্ড অপশনটা হচ্ছে H/E²। H মানে কত? mL² T-1 বাই I² T², এবং এটাই হবে আমার যত ধারণা। কেন mL²
টি ওপরে গেলে -2 আর এখানে -1 আছে, তাহলে কত হবে T⁻³ আর আই ওপরে গেলে কত হবে I⁻²। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মাত্রা আগের দিন ক্যালকুলেট করেছিলাম। সো H/E², এটাই আমার অপশন রাইট হবে 4-এর দাগেরটা। 5-এর দাগ বলছে সোলার কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, সোলার কনস্ট্যান্ট মানে সৌর ধ্রুবক। সৌর ধ্রুবককে ডিফাইন করা হয় এইভাবে যে সৌর ধ্রুবক এস মানে এনার্জি বাই এরিয়া ইনটু টাইম। এনার্জি মানে শক্তি, এরিয়া মানে ক্ষেত্রফল, টাইম মানে সময়। এইভাবে একে সংজ্ঞায়িত করা হয়, ডিফাইন করা হয়। তাহলে তুমি এনার্জির মাত্রা তো জানো, শক্তির মাত্রা ml² T-2 অবভিয়াসলি স্যার। এরিয়ার মাত্রা তুমি জানো স্যার L², আর টাইমের মাত্রা T। L² কেটে গেলে আমার মাত্রা পড়ে থাকছে mT⁻³ কি করে হলো, টি ওপরে গেল T⁻⁻1 হলো, টি গুণ করলে -2 -1 -3। নিশ্চয়ই গুণটুকু পারবো করতে। তাহলে 5টা কোশ্চেন হলো। চলো 6 নম্বরে যাই। এতদূর কারোর ডাউট আছে বলতে পারো আমাকে, এতদূর কারোর ডাউট আছে প্লিজ বলতে পারো আমাকে। 6 নম্বর ক্লাসে করে দিয়েছিলাম আগের দিন, ফোর্স সমান x বাই ডেনসিটি, নাকি আগের দিন ক্লাসে করিয়েছিলাম। এখানে x এর মাত্রা কত হবে না, তো m² L⁻² T⁻², এটা হবে অ্যান্সার আমার। লাস্ট ক্লাসে করিয়েছিলাম সম্ভবত, মনে করতে পারো। 7-এরটা বলছে mL²/Q² এর মাত্রা কার সাথে সমান হবে, mL²Q², যেখানে L মানে হচ্ছে কি সাবেশাঙ্ক, সাবেশাঙ্ক মানে ইন্ডাকট্যান্স, এর মাত্রা বলে দিয়েছিলাম তোমাদেরকে, আগের দিন বার করা হয়েছিল। কি ফর্মুলা থেকে তাও বলে দিচ্ছি, E সমান মনে করো LdI/dt, মনে পড়ছে, এখান থেকে বার করেছিলাম। আবার আমরা Q মানে চার্জ, আধান, তারও মাত্রা জানি কত হয় IT। এবার mL²/Q² এর মাত্রা যদি আমরা বার করে দেখি, L মানে কি এখানে এই বলেছে তো, ইন্ডাকট্যান্স বলেছে তো, না না L এখানে লেংথ হবে, সরি এখানে Lটাকে বলেছে দৈর্ঘ্য, Lটা হচ্ছে দৈর্ঘ্য, তার মাত্রা হচ্ছে L। এবার যদি আমরা পুরো মাত্রাটাকে লিখি তাহলে mL² বাই কত হচ্ছে I² T², তাই এটা কত দাঁড়ায় mL² T⁻², I⁻²। এটা কার সঙ্গে সমান, ইন্ডাকট্যান্স নাকি রে, সাবেশাঙ্ক। এবং সাবেশাঙ্কের একক কি আমাদের মডিউলে দেওয়া আছে, হেনরি। সেই জন্য এটা যেহেতু সাবেশাঙ্ক বা ইন্ডাকট্যান্সের ইউনিট বা মাত্রা, সো ইন্ডাকট্যান্সের ইউনিট কি হয়, হেনরি। সো হেনরি শুড বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এলদো ক্লিয়ার। চলো 8-এরটা দেখো, বলছে নিচের কোন ক্ষেত্রে একই মাত্রা আছে। প্রথম অপশনটা হচ্ছে বলের ঘাত এবং ভরবেগ, ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। অবভিয়াসলি এটাই রাইট অ্যান্সার, কারণ ইম্পালস আর মোমেন্টাম এই দুটোর মাত্রা কি হয়, সেম, বলের ঘাত আর ভরবেগ। সো 8-এর অপশনটা একই হবে। 9-এর দাগ, দ্য ডাইমেনশন অফ ভোল্টেজ, ভোল্টেজের ডাইমেনশন অর্থাৎ বিভব পার্থক্য, নাকি রে আগের দিন করে দিয়েছিলাম। বিভব পার্থক্যের মাত্রা কত ছিল, W/Q, মনে করতে পারো। তাহলে mL² T⁻³ I⁻1, এটাই মুখস্থ থাকা উচিত আমার। সো দ্যাট শুড বি ইওর অ্যান্সার। ভোল্টেজের মাত্রা হবে 9টা। 9-এর দেখো আমাদের এখানে ক্যাপিটাল A দেওয়া, সেই জন্য তোমাদের বারবার বলা হয়েছিল যেগুলো ক্যাপিটাল A সেগুলোকে I করে নিতে, তোমাদের ওগুলো I লিখতে হবে, ঠিক আছে। সো 9-টা হবে 4-এর অপশনটা, সেখানে এ গুলোকে I করে ধরে নিও বা ভেবে নিও যেগুলো I, এগুলো I হবে। 10-এরটা, ইফ L denotes the inductance of an inductor, Lটাকে বলেছে কি সাবেশাঙ্ক, তাহলে L এর মাত্রা কত হবে না, তো mL² T⁻² I⁻²। এবং I হচ্ছে প্রবাহ মাত্রা, তাহলে I যদি প্রবাহ মাত্রা হয়, প্রবাহ মাত্রা তো I, তাহলে স্যার Li² এর মাত্রা কত হবে, তাহলে এর সাথে এর গুণ করো, গুণ করলে দেখো mL² T⁻² পড়ে থাকছে, নাকি হ্যাঁ না বলবে। তাহলে এটা কার এনার্জি, এনার্জি বা শক্তির মাত্রা mL² T⁻²। এত ক্লিয়ার, কারো বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। এত ক্লিয়ার, কারো বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। চলো
11 দাগ। এতদূর কারোর বুঝতে অসুবিধা হলে বলবে টিপিপি নাম্বার 2 সলিউশনে। এগারো দাগেরটা খুব ভালো করে দেখবে, স্টার দেবে, কোশ্চেনটা ভালো কোশ্চেন। বলছে যে s সাফিক্স n ইকুয়াল টু u প্লাস হাফ a 2n মাইনাস 1, এই ইকুয়েশনটাতে sn এর মাত্রা বা হ্যাঁ মাত্রা কত। এবার দেখো আমরা জানি u হচ্ছে বেগ, প্রাথমিক বেগ, তাহলে যদি ইকুয়েশনটা কারেক্ট হয় তাহলে u এর মাত্রা sn এর মাত্রা এর মাত্রা কি হবে, সেম। এটা তো আগের দিন পড়ালাম। তো এখন u এর মাত্রা কত, না তো স্যার u এর মাত্রা হয় lt টু দি পাওয়ার -1। তো লজিক্যালি a অ্যাক্সিলারেশন আর n মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা কি হয় ক্যাপিটাল t। তাই লজিক্যালি অ্যাক্সিলারেশন আর 2n-1 যদি করি 2n-1, তাহলে এখানে দেখো n যদি সময় হয়, এখানে যে 1 আছে তারও ইউনিট কিন্তু সময়ই হবে, সেকেন্ড। বুঝতে পারছি ব্যাপারটা? এমন নয় যে 1 সময়কে প্রকাশ করছে না, এই একটা কিন্তু সময়কেই প্রকাশ করছে। তাহলে লজিক্যালি a ইন্টু 2n-1 মানে কি, এই 2n-1 এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে লজিক্যালি এর মাত্রা কত হবে, lt টু দি পাওয়ার -2। আর এখানে n যেটা আছে বা 2n-1 এই পুরোটাই কি বোঝাচ্ছে আমাকে, সময়। সময় বোঝানোর জন্য তার মাত্রা হবে t, তাহলে lt টু দি পাওয়ার -1। তাহলে এরও মাত্রা lt টু দি পাওয়ার -1, এরও মাত্রা lt টু দি পাওয়ার -1, তো অবভিয়াসলি স্যার এরও মাত্রা কি হবে, lt টু দি পাওয়ার -1। এরও মাত্রা হবে lt টু দি পাওয়ার -1। আই গেস বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে বলবে যে বুঝতে পারলাম না স্যার। না বুঝতে পারলে বলবে জায়গাটা ভালো করে দেখে নাও, বুঝতে না পারলে বলবে। ক্লিয়ার? চলো 12 দাগেরটা। 12 দাগেরটা বলছে ইকুয়েশন p ইকুয়াল টু rt বাই v মাইনাস b ই টু দি পাওয়ার av বাই rt, যেখানে v হচ্ছে ভলিউম, r হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, t হচ্ছে টেম্পারেচার। তাহলে পরে a এর মাত্রা কত, এটা হচ্ছে কোশ্চেন। খুব ভালো কোশ্চেন, স্টার দেবে। এরকম একটা সমীকরণ থেকে আমাকে a এর মাত্রা বার করতে হবে। এখানে আমাকে বলেছে v মানে কি আয়তন, r মানে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল T মানে কি উষ্ণতা। তাহলে স্যার এখান থেকে এর মাত্রা কত, এই যে ই আছে ই, এটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল, যার মান 2 আর 3 এর মাঝে হয় নাকি রে, ই। মাথায় রাখবে এক্সপোনেনশিয়ালের মাথায় যাই থাকুক, এখানে রাম হরিশ সৌদি যাই আছে এখানে, তার পুরো মাত্রা কিন্তু হবে 1, অর্থাৎ এটা হবে ডাইমেনশনলেস, কোনো ডাইমেনশন এখানে থাকবে না, তার মাত্রা 1 হবে। তাহলে ই এর মাথায় যাই আছে, যাই থাকুক, তার পুরো মাত্রা কত হবে 1, তার মাত্রা 1 হবে, মানে এখানে কোনো মাত্রা থাকবে না। যদি তাই হয় তাহলে লজিক্যালি স্যার av বাই rt এদের মাত্রা কত হবে, দেখো তাই বলেছি আমি যে ই এর মাথায় যাই আছে তার মাত্রা কত হবে 1, তো স্যার av বাই rt যাই আছে তাদের মাত্রা কত হবে 1। এবার ধরো এরকম থাকতো ই সমান 1, ধরো এরকম থাকতো, ধরো আমি কথা মনে বলছি x প্লাস av বাই rt, তাহলে স্যার কি করতাম আমি, তাহলে x এর মাত্রা আর av বাই rt এর মাত্রা কি হতো, সেম, কিন্তু পুরো মাত্রাটা কত হতো 1, মানে x প্লাস এর পুরো মাত্রা কত হতো 1, মানে x এর মাত্রা আর এই পুরো মাত্রা কত হতো 1। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? এরকম ভাবে ভাবতে পারো, এরকম অঙ্ক পড়ে আছে, পড়াবো আমরা। তাই যদি তাই হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ a সমান কত হচ্ছে rt বাই v, a সমান কত হয়ে যাচ্ছে rt বাই v। তোমরা ক্লাস 10 এ পড়েছো pv সমান কত হয় rt, তাহলে rt বাই v মানে অ্যাকচুয়ালি কি, সেই জন্য এটার মাত্রা কত হবে বা এর a সমান কত হবে pa, তাহলে a হচ্ছে p, তাই সম্ভবত আছে, দেখে নাও। এটা কি বলতে পারলাম? অনেকে হয়তো পারোনি। এতদূর কি ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে? 12 দাগ বুঝতে পেরেছি সবাই? তুমি বুঝতে পারবে না আজকে, দাঁড়াও এরপরের ক্লাসটা বুঝতে পারবে, ঠিক আছে? 13 দাগটা দেখো, বলছে টাইম, ভেলোসিটি আর লিনিয়ার মোমেন্টামকে কি করা হচ্ছে, প্রাথমিক রাশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ধরছি আমি। তাহলে পরে ভরের মাত্রা কি হবে,
তাহলে টাইম টাইম ভেলোসিটি, ভেলোসিটিকে কি দিয়ে লিখছে রে? সি না? আর লিনিয়ার মোমেন্টাম, তোমাদের মনে হতে পারে স্যার বাংলা কাছে এগুলো কেন ইংলিশ লিখছেন? যদি এগুলো ইংলিশ না লিখি তোমাদেরই ভবিষ্যতে খারাপ হবে। বাংলা টার্ম শুধু জানলে হবে না, ইংলিশ টার্মও তোমাকে জানতে হবে। সেই জন্য টাইম মানে সময়, বারবার বলে দিচ্ছি, ভেলোসিটি মানে বেগ, আর লিনিয়ার মোমেন্টাম মানে রৈখিক ভরবেগ। তোমরা এগুলো কিন্তু লিখতে পারো। ওকে, এবার বলছে যদি এগুলোকে ফান্ডামেন্টাল, এগুলোকেই প্রাথমিক রাশি ধরে নিচ্ছি আমি, তাহলে এগুলোর রেসপেক্টে বা এদের সঙ্গে এম এর কি সম্পর্ক এইটা আমাকে বার করতে হবে। তাহলে স্যার আপনি যেভাবে শিখিয়েছেন সেভাবে শিখে নি কি না, তো আমি ধরে নিলাম এম প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই, এইচ টু দি পাওয়ার জেড। মনে পড়ছে? তবেই তো এম এর সাথে টিসিএইচ এর সম্পর্কটা আমি বানাতে পারবো, নাহলে তো পারবো না ভাই। আমি কি বলতে পারলাম? এটা বলতে পারলাম। এগুলোকে বলছে ফান্ডামেন্টাল, এগুলোকে পাল্টাবো না, তাহলে এদের সঙ্গে এম এর সম্পর্ক বানালেই তো আমার হয়ে গেল। আর কি দরকার? বুঝতে পারছি। কিন্তু আমরা তো ভেতর ভেতর জানি যে টাইমের মাত্রা কি, সি মানে ভেলোসিটি বেগ, বেগের মাত্রা কি তা জানি, আর রৈখিক ভরবেগের মাত্রাও জানি। চলো এবার মাত্রাগুলো তাহলে বসাই। তাহলে লজিক্যালি এম মানে কি? ভর, ভরের মাত্রা তো ভরই হবে, সমান টি মানে সময়, সময়ের মাত্রা কি হবে? টি হবে। সি মানে কি? বেগ, বেগের মাত্রা কি হবে স্যার? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কিন্তু মাথায় কি আছে? ওয়াই। আর এইচ কত? এইচ হচ্ছে ভরবেগ, রৈখিক ভরবেগ, কৌণিক আর রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগের মাত্রা কত হয়? এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এটা কৌণিক। আর রৈখিক ভরবেগ কি হবে? এম এল টি মাইনাস ওয়ান, দুটো মাথায় রাখবো। তাহলে রৈখিক ভরবেগের মাত্রা এইচ এর জায়গায় কি লিখবো না, তো এইচ এর জায়গায় লিখবো এম এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার জেড। এতদূর কি বোঝাতে পারলাম? বলবে আমাকে। এতদূর কি বোঝাতে পারলাম? বলবে আমাকে। যদি তাই হয়, যদি তাই হয়, করিস না বাবা এখন ফোন, তাহলে এম সমান কি লিখতে পারবো? দেখো এল টু দি পাওয়ার ওয়াই আছে, এল টু দি পাওয়ার ওয়াই আছে, আর এল টু দি পাওয়ার জেড, দুটোকে গুণ করে দিলে কি হবে? ওয়াই প্লাস জেড। এটা কি কেউ বুঝতে পারোনি? বলবে আমাকে। দেখো এল টু দি পাওয়ার ওয়াই আছে আর এল টু দি পাওয়ার জেড আছে, এল টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার জেড গুণ করলে তাদের সূচক কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এটা কি বুঝতে পেরেছি নাকি ভেঙে করাতে হবে বলো? বলতে পারো আমাকে? হাঁ করে তাকাবে না। কি হয়ে গেল? এল টু দি পাওয়ার ওয়াই আছে, এল টু দি পাওয়ার জেড আছে, এই দুটোকে যোগ করলাম মানে গুণ করলাম, তাহলে এটা পেলাম। ঠিক তো? ঠিক। দেখো এম শুধু এক জায়গাতেই আছে, এম টু দি পাওয়ার জেড, তাই এম টু দি পাওয়ার কি লিখলাম? জেড। ঠিক। আর এখানে দেখো টি টু দি পাওয়ার কি আছে? মাইনাস ওয়াই, টি টু দি পাওয়ার কি আছে? মাইনাস জেড। এদেরকে গুণ করলেও কি হবে? টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা কে বুঝতে পারছিস? বলবি আমাকে। ও টি টু দি পাওয়ার এক্স ছিল না? ও তিনটে আছে তো, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এত ঠিক আছে? দেখে নাও, কারো অসুবিধা হলে বলবে আমাকে। এবার যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে এল এর মাথায় কি লিখবো? টি এর মাথায়। তাহলে এল কে যদি কম্পেয়ার করি, তাহলে ওয়াই প্লাস জেড সমান কি হয়ে গেল? 0। টি কে যদি কম্পেয়ার করি, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান 0। আর এম কে যদি কম্পেয়ার করি, তাহলে জেড মানে কত? 1। জেড মানে 1 মানে ওয়াই মানে কত? -1। আর এক্স এর ভ্যালু বার করব, ওয়াই এর ভ্যালু -1 মানে কত? +1। হ্যাঁ না না বলো, ভালো করে দেখো, +1। আর জেড এর ভ্যালু 1 মানে কত? -1। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 0। ঠিক বলছি তো? এবার তাহলে এখানে মানগুলো বসাবো। তাহলে এম প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 0, সি টু দি পাওয়ার -1, এইচ টু দি পাওয়ার 1। অতএব এম সমান এইচ সি টু দি পাওয়ার -1। এটাই সম্পর্ক। দেখো আছে কিনা কত? অপশন নাম্বার 1। ঠিক আছে? এত ঠিক আছে? এত ঠিক আছে? চলো 14। আমাকে বলছে 14টা যে এরকম একটা সম্পর্ক দিয়ে দিলাম, কে সমান বিএক্স বাই এ প্লাস এক্স স্কোয়ার। ঠিক বলছি তো? এবার এখানে কেটাকে বলছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি।
এক্সটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, তাহলে এ আর বি এর মাত্রা বার করো। আমাকে বোধহয় সম্ভবত বি এর মাত্রা বার করতে বলেছে, কিন্তু আমি এ আর বি দুটোই বার করবো। দেখো আমরা আগের দিন বলেছিলাম একই মাত্রা যোগ বিয়োগ করা যায়, তাহলে এক্স এর মাত্রা যা হবে এর মাত্রাও তাই হবে। হ্যাঁ, তাহলে এ স্কোয়ারের মাত্রা যা হবে এক্স স্কোয়ারের মাত্রা সেম হবে, তাহলে এ স্কোয়ার আর এক্স স্কোয়ারের মাত্রা সেম। তাহলে তুমি বলো এ স্কোয়ারের মাত্রা আর এক্স স্কোয়ার মানে কত, এল স্কোয়ারের মাত্রা সেম, হ্যাঁ না বলো? কেন, এক্স এর মাত্রা মানে তো এল, তাহলে এর মাত্রা কত হবে এল। প্লাস মাইনাস দেবো না, মাত্রার আগে প্লাস মাইনাস বসে না, মাত্রা শুধু সংখ্যা বা ডিজিট বলবো আমরা, ডিজিট না অ্যাকচুয়ালি লেটার। তাহলে এ সমান এল, তাহলে এর মাত্রা কি হয়ে গেল এল, এটা কি বুঝতে পেরেছি? এর মাত্রা কি হয়ে গেল এল। এবার এই পুরোটার মাত্রা কার সঙ্গে সমান হবে, গতিশক্তির সাথে, হ্যাঁ না বলো? তার মানে গতিশক্তির মাত্রার সাথে পুরোটার মাত্রা কি হবে সমান, ঠিক বলছি তো? তাহলে গতিশক্তির মাত্রা কত না, তো গতিশক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 সমান বি আছে পড়ে এক্স এর মাত্রা কত এল। এবার নিচে কি লিখবো স্যার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দুটোরই মাত্রা কি এল স্কোয়ার, তাই নিচে কি লিখবো এল স্কোয়ার। এবার অনেকের ধারণা হতে পারে স্যার এ স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার, এক্স স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার, চলেন যোগ করি। কিছুই লাভ নাই, যোগ করলেও তো আলটিমেটলি কি আসবে এল স্কোয়ারই আসবে, শুধু আগে একটা 2 আসবে, 2 এর মাত্রা হয় না, চলো বাদ। সেই জন্য তুমি সবসময় দুটো রাশি যোগ করে যে রাশি পাচ্ছ তারই মাত্রা লিখবে, দুটো রাশি যোগ করে যেটা পাচ্ছ সেটার মাত্রাই লিখবে, দুটো রাশি যোগ করে যা পাচ্ছ সেটারই মাত্রা লিখবে। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে বি এর মাত্রাটা দাঁড়াচ্ছে এম এল কিউব টি -2, নাকি রে দেখতো একবার। এটা হচ্ছে আমার 14 নম্বর প্রশ্নের উত্তর। ও মাত্রা চাইনি, সরি, কোশ্চেনে মাত্রা চাইনি। তাহলে এখানে কি আছে এম এল স্কোয়ার টি -2 ইন্টু কত এল। আচ্ছা এটা মানে কি এনার্জি, শক্তি, আর শক্তি মানে কি কার্য, হ্যাঁ না বল। আর এল মানে কি ডিস্টেন্স, তার মানে কার্য ইন্টু দূরত্ব, এইটাই আমার উত্তর হবে ওয়ার্ক ইন্টু ডিস্টেন্স। বুঝতে পারলাম, কোশ্চেন আমাকে এইভাবে চেয়েছে তাই তো। তাহলে 14 নম্বরের উত্তরটা কি হবে, বি সমান কার্য ইন্টু দূরত্ব। দেখো তাই আছে, যেটা অপশন সেটাই তোমার কার্য ইন্টু দূরত্ব। বুঝতে পারলাম, বুঝতে পেরেছিস না বিশা, ক্লিয়ার হয়েছে? রে কি হলো, বোঝা গেছে এই জায়গাটা, কোনো ডাউট? চলো 15 নম্বর। অনেকে মনে মনে খুব খুশি হয়েছে, স্যার পরীক্ষার কথা ভুলে গেছে। ভুলিনি, শেষে নেবো পরীক্ষা। আমি ভুলি না, পরীক্ষা তো ভুলবোই না, চিন্তা করিস না, পরীক্ষার কথা মনে থাকে আমার। চলো 15 দাগ। আচ্ছা 15টা তো সোজা, বলছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত কি হবে, তাহলে তো এটা একের দাগেরটা হবে নাকি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কে মানে এখানে থিটা হবে, হ্যাঁ না বলো? তাহলে থিটা টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1। 15টা হলো একের অপশনটা, ঠিক আছে। চলো 16 নম্বরটা। 16টা বলছে যে আমাকে একটা সম্পর্ক দিয়েছে স্যার, ভি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার আলফা ইউ টু দি পাওয়ার বিটা টি টু দি পাওয়ার গামা, এরকম একটা সম্পর্ক বেটা দিয়ে দিয়েছে আমাকে। এবার আমাকে বলছে যে এ হচ্ছে এরিয়া ক্ষেত্রফল, ইউ হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়, আর ভি হচ্ছে কি আয়তন, হলে পরে আলফা বিটা গামা সম্পর্ক বার করো। অপশনে তো তাই বলছে, সম্পর্ক বার করতে বলছে, তাহলে আমি সবার মাত্রা বসাবো। তাহলে ভি এর মাত্রা কত স্যার এল কিউব সমান এ মানে কত এল স্কোয়ার, তার সাথে আলফা গুণ করলে কত হয়ে যাবে, নিশ্চয় জানো এটা, এল স্কোয়ারের সাথে আলফা গুণ করলে পাওয়ারে এল টু দি পাওয়ার 2 আলফা, ইন্টু ইউ মানে কত এল টি টু দি পাওয়ার -1 বিটা ইন্টু টি টু দি পাওয়ার গামা। সো এল টু দি পাওয়ার 2 আলফা, এখানে কত আছে বিটা, তাহলে কত হয়ে গেল 2 আলফা প্লাস বিটা, আর টি টু দি পাওয়ার দেখো মাইনাস বিটা, আর এখানে কত আছে প্লাস গামা, এটা মানে এল কিউব টি টু দি পাওয়ার কত, হ্যাঁ না বলবে। এবার যদি কম্পেয়ার করি তাহলে স্যার 2 আলফা প্লাস বিটা সমান কত দাঁড়াচ্ছে 3, আর মাইনাস বিটা প্লাস গামা সমান কত দাঁড়াচ্ছে বেটা 0, হ্যাঁ না বল।
তাহলে এখান থেকে তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, বিটা শুড বি ইকুয়াল টু কত, গামা। আর এখান থেকে যদি আলফার ভ্যালু বার করি, আলফার ভ্যালু আছে 3 মাইনাস বিটা বাই 2। সো আমরা কনক্লুড করছি আলফা ইজ নট ইকুয়াল টু বিটা বাট ইকুয়ালস টু গামা। সো দ্যাট শুড বি ইওর অপশন। এটা যারা অনেকে পারোনি, যদি না পেরে থাকো ভাই করে নাও, আর যদি করে থাকো তাহলে তো খুবই ভালো। ওকে, বিষয়টা পেরেছিস? বাহ, চলো 17টা দেখো, বলছে আলফা বাই পি বিটা সমান এ জেড বাই কে থিটা। ঠিক আছে, এখানে পি হচ্ছে প্রেসার, ওইটা এই দুটোকে সেম কর, এটা আলফা। ঠিক আছে, এটা আলফা। তাহলে পরে লজিক্যালি বিটার মাত্রা চাইছে, তাই তো? তাহলে আলফা আলফা তো কেটে যায় নাকি? তাহলে বিটার মাত্রা কি হচ্ছে? তাহলে বিটা শুড বি ইকুয়াল টু কে থিটা বাই পি জেড। ঠিক বলছি তো? কে থিটা বাই পি জেড। এবার কে মানে বোলজম্যান কনস্ট্যান্ট। স্যার বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রা কি? এদিকে দেখা, তোরা ক্লাস 10 এ পড়িয়েছি যদি মনে থাকে, 3/2 কেটি বলে একটা সম্পর্ক ক্লাস 10 এ, যদি এটা 11 আছে, 10 এ নাই। ই মানে হচ্ছে এনার্জি, কে মানে বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি মানে হচ্ছে টেম্পারেচার। তাহলে 3-এর দূরত্ব কোনো মাত্রা হবে না, তাহলে বোলজম্যান ধ্রুবকের মাত্রা এনার্জি বাই টাইম, এই টেম্পারেচার, হ্যাঁ না বল? তাহলে কত হবে স্যার? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার, হ্যাঁ না বল? তাহলে এবার সেখান থেকে বসাবো। তাহলে এটা তো বোলজম্যান কনস্ট্যান্ট, হ্যাঁ না বল? বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। কার বুঝতে অসুবিধা বল? কার বুঝতে অসুবিধা বল? ভয় পাস না, জিজ্ঞেস কর যদি বুঝতে অসুবিধা হয়। ওম বুঝতে পেরেছো? ইনটু থিটা আছে, তাহলে থিটা গুণ করলাম বাই পি মানে কি? প্রেসার। প্রেসারের মাত্রা এম এল -1 টি -2, আর জেড মানে কত? এল, ডিস্টেন্স। তাই এখান থেকে যদি কাটাকুটি করি আমরা, তাহলে থিটা থিটা তো কেটে যায় নাকি রে? -1 আছে, দেখ, হ্যাঁ না বল? এটা কি ডাউট হচ্ছে কেন কেটে গেল? কারো ডাউট আছে মনে? তোমরা নিশ্চয় জানো এক্স টু দি পাওয়ার -1 এর সাথে এক্স গুণ করলে কত হয়? 1/x ইন্টু এক্স কত হয় কেটে কুটে? জানো তো? হ্যাঁ না বলবে, বলবে এটা জানো কিনা? এটা জানো তো? চলো, আচ্ছা এম এম কেটে গেল, এদিকে দাও এল টু দি পাওয়ার -1 এল, এটাও কেটে যাবে, হ্যাঁ না বল? কারণ এল টু দি পাওয়ার -1 মানে 1/l, এল এল কেটে যাবে, কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? এল স্কোয়ার। টি -2 ওপরে গেল, টিও কি হয়ে গেল? কেটে গেল, হ্যাঁ না বল? ভালো করে দেখ, টি টু দি পাওয়ার -2 আছে, আর টি -2 ওপরে গেলে কত হবে? টি স্কোয়ার। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র এল স্কোয়ার। অপশন কি এরকম কিছু আছে? সি বা 3-এর অপশনটা। ভেরি গুড। এত ক্লিয়ার? এত ক্লিয়ার বলবে আমাকে? 18টা কি কেউ পেরেছো? পড়ো। ওয়ান আচ্ছা, যদি টিপিপি না দিতাম তাহলে কোশ্চেন অ্যানালাইজ করতে পারতিস যে কি রকম কোশ্চেন আসতে পারে? শুধু পড়িয়ে দিতাম, রিয়ালাইজই করা যেত না যে কি রকম কোশ্চেন আসতে পারে। এবার বুঝতে পারছি আমরা, যেন কোশ্চেন অ্যান্সার সলিউশন খুব দরকার অনেস্টলি। 18টা বলছে, ভালো করে দেখবে কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। বলছে এক্স সমান, প্লিজ কথা নয়, v0/a 1 মাইনাস ই টু দি পাওয়ার -80। এখান থেকে v0 আর a এর মাত্রা কত? বাচ্চা জিনিস, এক্ষুনি শেখালাম। ই এর ওপরে মাত্রা হবে না, তাহলে এক্ষুনি স্যার শেখালেন যে এটির মাত্রা কত হয়? হ্যাঁ না বলো? কারণ ই এর মাথার উপর যায় মাইনাস, ধরো না বাবা, মাত্রার ক্ষেত্রে প্লাস মাইনাস দেখে না লোকে। ঠিক আছে, বুঝলাম?
তাহলে ই এর মাথার উপর যা আছে তার মাত্রা কত হবে? কোনো মাত্রা হবে না, 1 হবে। তাহলে এটি সমান কত লিখবো? 1। তাহলে এ এর মাত্রা কত হবে স্যার? 1/টি। টি এর মাত্রা কত? টি। টি মানে তো টাইম, টাইমের মাত্রা তো ক্যাপিটাল টি। তাহলে এ এর মাত্রা কত হলো? টি টু দি পাওয়ার, বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এবার তাকাও, এবার তাকাও। এবার এক্সপোনেনশিয়ালের উপর কোনো মাত্রা নাই, মানে এটা একটা মাত্রাহীন রাশি, হ্যাঁ না বল? তাহলে 1 ও কি মাত্রাহীন রাশি? তাহলে এই পুরোটার কোনো মাত্রা নেই, হ্যাঁ না বল? তাহলে এই পুরোটা মাত্রাহীন রাশি বাদ। তাহলে এক্স এর মাত্রা আর v0/a পুরোটার মাত্রা কি হবে? বলকে বুঝলি না? এটা একটা মাত্রাহীন রাশি, এটাও তো মাত্রাহীন রাশি। সো বোথ অফ দেম আর ডাইমেনশনলেস, দুটোই ভাই ডাইমেনশনলেস। তাহলে এই পুরোটাই ডাইমেনশন নাই। তাহলে এই পুরোটা ডাইমেনশন যদি না থাকে তাহলে এক্স এর ডাইমেনশন এইটার সাথে কি হবে? সমান। সো এক্স এর ডাইমেনশন কার সাথে সমান হবে? v0 এর সাথে। তাহলে এক্স এর ডাইমেনশন মানে দূরত্ব, দূরত্বের ডাইমেনশন কত? l সমান v0 এর ডাইমেনশন কত? অতএব v0 ডাইমেনশন কত হয়ে গেল? কে বুঝলে না বলো? কে বুঝলে না বলো? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? অঙ্কিত বুঝলে? পাঁচজন বুঝলে? সোমাম বুঝতে পেরেছি? ঘোষ বুঝেছ? এক ঘোষকে ডাকলে 2 ঘোষ সারা দেয়। চল আচ্ছা 19 বলেছে h সমান 2s cos থিটা বাই r রো জি, 2s cos থিটা বাই r রো জি। এখানে বলছে s মানে সারফেস টেনশন, সারফেস টেনশনের মাত্রা। যদি আমার মডিউল পড়ে থাকো তাহলে সারফেস টেনশনের মাত্রা তুমি অলরেডি জানো, তাহলে একদম মুখস্থ মেরে দাও। সারফেস টেনশনের মাত্রা স্যার f/l হয়, তাহলে এটা হবে mt টু দি পাওয়ার -2। এবার যারা জানো না, আমার বই পড়ছো না, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া, তাহলে এখান থেকে বার করতে পারবে কি করে? স্যার 2 এর মাত্রা তো হবে না, আর cos থিটারও মাত্রা হবে না, কারণ ট্রিগোনোমেট্রিক রেশিওর মাত্রা হয় না, আগের দিন বুঝিয়েছি, নোটসেও আছে। তাহলে 2 আর cos থিটা বাদ। তাহলে s এর মাত্রা কি করে বার করব? তাহলে s সমান কত হবে স্যার? h r রো জি। ঠিক বলছি তো? ঠিক। তাহলে h এর মাত্রা তো লেংথ, হাইট, হাইট মানে লেংথ, লেংথের মাত্রা কি হবে? l। r মানে রেডিয়াস, রেডিয়াসের মাত্রা l নাকি? রেডিয়াস মানে তো দৈর্ঘ্য, ব্যাসার্ধ, মাত্রা কি হবে? l। রো মানে কি? ডেনসিটি, ডেনসিটির মাত্রা ml টু দি পাওয়ার -3। আর জি মানে কি? অ্যাক্সেলারেশন, তার মাত্রা তাকাবার দেখ, এল 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 কত হলো? এল কিউব, তাহলে এল কিউব ইন্টু এল টু দি পাওয়ার -3 এম টি টু দি পাওয়ার -2, এটা কেটে কেটে কত হয়ে যাবে? 1, হ্যাঁ না বল? তাহলে পড়ে থাকলো কত? এম টি টু দি পাওয়ার -2। ঠিক আছে? যদি মুখস্থ করো তাহলে এইটুকু করতে হবে না, একদম ঝটাকসে উত্তর করে দেবা। অ্যান্ড আওয়ার লাস্ট 20 নম্বর কোশ্চেন। তোমরা ভাবো এই কদিন ক্লাস করলে? 3 নম্বর ক্লাস, অলরেডি প্রায় 40 খানা কোশ্চেন আনসার সলিউশন হয়ে গেল। আজকে দেবো 25 খানা কোশ্চেন, তাহলে 65 কোশ্চেন সলিউশন হলো। আর আমাদের যে মডিউল দেওয়া আছে ফিজিক্স পালসের বইটা, তাতে 45 বা 50টা কোশ্চেন দেওয়া আছে, 110। এবং আমি আজকে পরীক্ষা নেবো 15, নেক্সট দিন পরীক্ষা নেবো 15, আর একদিন পরীক্ষা নেবো 35। তাহলে ওভারঅল একটা চ্যাপ্টার থেকে দেওয়া 200টা কোশ্চেন সলভ করে নিলে। এবার যদি জয়েন্টের ক্লাস করো, জয়েন্ট নিটের ক্লাসে আরো 100 খানা কোশ্চেন করানো হবে। তো বোর্ড আর জয়েন্ট মিলে মোটামুটি আমরা পার চ্যাপ্টার হিসাব করবো 300 350 করে কোশ্চেন। তবে একটা কথা মাথায় রাখবি, যে কোশ্চেন করে দিচ্ছি মানে বইয়ের মানে ভাঁজে রেখে দেবো না, টাইম বাই টাইম সেগুলো না দেখতে হবে, নাহলে ভুলে যাবি। আমি আজকে পড়ালাম মেজারমেন্ট, এখন খুব ভালো মনে থাকবে, কিন্তু যখনই আমি ভেক্টর শুরু করবো মেজারমেন্ট ভুলে যাব, ন্যাচারাল তাই হবে। তাই ভেক্টর পড়ার সময় ফাঁকা টাইমে মেজারমেন্ট উল্টে উল্টে দেখতে হবে, নাহলে কিন্তু গন্ডগোলে পড়ে যাবা, নাহলে কিন্তু একটা মনে থাকবে না। 20 v সমান at প্লাস বি বাই টি প্লাস সি, এটা দিয়েছে। প্লিজ দেখ, এমনিতে আমাকে অনেক বকতে হয় তোদের পিছনে, তার উপর যদি আবার বকতে হয় যে চুপ করো, তাহলে আরো কষ্ট হয় আমার। তো একটু কষ্ট যেন না হয় সেই দিকটা দেখ, না তোদেরই ক্ষতি হবে।
এখানে আমাকে এবিসি তিনটের মাত্রা বার করতে বলেছে। প্রথম কথা চোখে দেখাতে বলবো টি এর মাত্রা সি এর মাত্রা সেম, হ্যাঁ না বলো। তাহলে কেন সেম কোয়ান্টিটিকে আমি কি করতে পারবো ভাই, যোগ করতে পারবো। যেহেতু সেম কোয়ান্টিটি যোগ করতে পারবো, টি এর মাত্রা সি এর মাত্রা কি হবে সেম, তাহলে অবভিয়াসলি এখান থেকে সি এর মাত্রা টি হবেই, হ্যাঁ না বল। ঠিক। আবার ভি এর মাত্রা আর এটির মাত্রা আর পুরো মাত্রা সেম হবে, হ্যাঁ না বল। ডাইমেনশনাল ইকুয়েশন, তাহলে এই মাত্রা এই মাত্রা এই মাত্রা সেম সেম, তাহলে এটির মাত্রা আর ভি এর মাত্রা সেম। ভি মানে কি ভেলোসিটি, তাহলে এখান থেকে ভাবো ভেলোসিটির মাত্রা আর এটির মাত্রা সেম। ভেলোসিটির মাত্রা কত স্যার, এলটি টু দি পাওয়ার -1 সমান এ। টি এর মাত্রা কত স্যার, টি। তাহলে এক্সেলারেশনের মাত্রা কত হবে, এর মাত্রা কত হবে, তাহলে এর মাত্রা বেরিয়ে গেল। কি হলো অঙ্কিত, কিছু বলছো? এবার বি এর মাত্রা কি করে বার করব, এগেইন ভি এর মাত্রা বি বাই টি প্লাস সি এর মাত্রার সাথে কি হবে সেম, অবভিয়াসলি স্যার। আর ভি এর মাত্রা এখানে বার করলাম কত, এল টি টু দি পাওয়ার -1 সমান বি এর মাত্রা বার করব, আর টি আর সি এর মাত্রা কত স্যার টি, তাই নিচে কি বসিয়ে দিব টি। তাহলে বি এর মাত্রা কত হবে, তাহলে এবিসি তিনটে মাত্রা বসিয়ে দিলাম, বার করে নিলাম, এবং আমরা টিপিপি সলভ করলাম। আই হোপ টিপিপি সলভ করতে বেশি সময় লাগলো না এবং ভালো লাগলো টিপিপি সলভ করতে, মোটামুটি কোশ্চেনগুলো ভালো ছিল, ঠিক আছে। এত ক্লিয়ার, এত দূর কি ক্লিয়ার হয়ে গেছে বলবে আমাকে। ওকে, আমরা ক্লাসের মধ্যে যতটুকু পড়লাম তার মত অনুযায়ী আমরা পড়লাম ইউনিট, আমরা পড়লাম ডাইমেনশনাল অ্যানালাইসিস। আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড এরর ক্যালকুলেশন। এটা বড় টপিক, অবভিয়াসলি চেষ্টা করব সলভ করার যতক্ষণ লাগে। মোটামুটি ক্লাসটা করাতে 1.5 ঘন্টা সময় লাগে, 1.5-2 ঘন্টা তো মিনিমাম লেগেই যায়। দেখা যাক, আমি যতটা পারি চেষ্টা করব, ঠিক আছে। তোমরা যদি একটু চুপ থাকো বা আমাকে যদি এই পিছনে বকতে কম হয় তাহলে পরে তাড়াতাড়ি সলভ হবে, ঠিক আছে। মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি, আমরা মাপবো, আমরা মাপতে পারি ভর, মাস। ভরকে মাপবো যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে কি সাধারণ তুলা যন্ত্র বা নর্মাল ব্যালেন্স বা ব্যালেন্স। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা যায়, এবং ক্লাস 9-এর বইটা খুললে সেখানে দেখবে বাটখারার অনুপাত 5:2:2:1 থাকে, ইত্যাদি 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 আছে। আমরা সময় মাপার যে যন্ত্র ব্যবহার করি সেটাকে বলি ঘড়ি। ঘড়ি অনেক রকমের হয়, স্টপ ওয়াচ হয়, ক্রোনোমিটার হয়, মেট্রোনাম হয়, মনে করে দেখো 9 এগুলো পড়িয়েছিলাম। উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস। আমরা মেজারমেন্ট অফ লেংথ এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, কি আমরা দৈর্ঘ্য মাপবো। দৈর্ঘ্য মাপার জন্য আমরা যে স্কেল ব্যবহার করি সেটাকে বলি নর্মাল স্কেল বা রুলার স্কেল। রুলার স্কেলের ক্ষেত্রে আমরা দেখি যে সব থেকে কম যতটুকু মাপা যায় বা মেজার করা যায় সেটা কত না, তো সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তার মানে রুলার স্কেলের সাহায্যে আমরা সবচেয়ে কম 1 মিলিমিটারকে মাপতে পারবো। কিন্তু ধরো কোনো একটা মাপ যেটা 1 মিলিমিটারের থেকেও ছোট, তাকে আর রুলার স্কেলের সাহায্যে মাপা যাবে না। তাহলে কোনো একটা মাপ যেটা 1 মিলিমিটারের থেকেও কম, তাকে আমি কি করে মাপবো? তার জন্য 1631 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিয়ের ভার্নিয়ার বা ভার্নিয়ার একটা স্কেল বানান, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এবং তার মূল নীতি বা থিওরিকে কাজে লাগিয়ে অন্যান্য স্কেল বানানো হয়, যেমন স্লাইড ক্যালিপার্স। আমার হাতে যেটা আছে এখন সেটাকে আমরা বলবো স্লাইড ক্যালিপার্স। এটা হচ্ছে কাইন্ড অফ স্লাইড ক্যালিপার্স। একে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে স্ক্রু গেজ, স্ক্রু গেজ। আর ড্রয়ারে আছে, আমি প্র্যাকটিক্যাল করানোর সময় দেখাবো, স্ফেরোমিটার। এই রকম যন্ত্রগুলোর মূল নীতি বা থিওরি হয় হচ্ছে ভার্নিয়ার বা ভার্নিয়ারের মূল তত্ত্ব। হোয়াট ইজ ভার্নিয়ার? ভার্নিয়ার জিনিসটা কি? ভার্নিয়ার সিম্পল একটা স্কেল যেটা নর্মাল স্কেলের গায়ে অ্যাটাচ করা থাকে। যদি তোমরা একটু জুম করে দেখতে চাও বা দেখো, আমার কাছে এতগুলো স্কেল নাই, প্র্যাকটিক্যাল করাবো তখন প্রত্যেকে বুঝিয়ে দেবো, জাস্ট এখন একটু ভালো করে মন দিয়ে শোনো ব্যাপারটা। এই যে স্কেল যেটাকে আমি নড়াচড়া করতে পারছি এটাকেই বলছি ভার্নিয়ার। আর এর গায়ে এই যে স্কেল, এইটাকে বলছি আমরা মেন স্কেল। সো একটা স্লাইড ক্যালিপার্স তৈরি হয় দুটো স্কেলকে দিয়ে।
একটা মেন আর একটা ভার্নিয়ার। এই ভার্নিয়ার স্কেলের নিচে এই জায়গাটা যেখানে আমি হাত দিয়ে রেখেছি, এই জায়গাটায় খাঁজ কাটা কাটা দাগ থাকে, এটাকে বলা হয় ভার্নিয়ার রিডিংস বা ভার্নিয়ার স্কেল। আর এর মাঝে এই মেন স্কেল দেওয়া আছে এই গ্যাপের মাঝে। আমি যদি পিক্টোরিয়াল ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে স্কেলটা ঠিক এরকম লাগে দেখতে। এটা ধরবো আমরা মেন স্কেল, প্লিজ একটু কনসেন্ট্রেট করো। মেজারমেন্ট, এটা হচ্ছে মেন স্কেল। এই মেন স্কেলের গায়ে থাকে একটা ভার্নিয়ার স্কেল। কেমন, আমি চৌকো আঁকছি, এই ধরো ভার্নিয়ার স্কেল এইভাবে আছে। এই ভার্নিয়ার স্কেলের গায়ে দাগ আছে, কটা দাগ আছে এটা হচ্ছে আমাদের জানতে হবে। ভার্নিয়ার স্কেলের একদম, এটা ভার্নিয়ার কিন্তু, হ্যাঁ এখানে মেন নাই, এখানে মেন স্কেল নাই, এটা পুরো ভার্নিয়ার করছি আমি এখন। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। মেন স্কেল শুরু হয়ে গেছে, এটা মেন স্কেল, এটা মেন স্কেল, এটা বড় স্কেল, এটা মেন স্কেল। এবার এই ভার্নিয়ার স্কেলটাকে এরকম ঘোরাতে পারছি, ইয়েস অর নো, এরকম ভাবে ঘোরাতে পারছি। এই ভার্নিয়ার স্কেলের প্রথম এখানে একটা দাগ থাকে, এটাকে জিরো ভার্নিয়ার বলা হয়, এটাকে ধরবো না, এটা জিরো, পরে বোঝাচ্ছি। এবার এখান থেকে ভার্নিয়ার শুরু হয় 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভার্নিয়ার আছে জিরোকে বাদ দিয়ে। তাহলে জিরোকে বাদ দিয়ে আমি দেখলাম ইকুয়াল ডিস্টেন্সে 10টা ভার্নিয়ার আছে, এবং এই 10টা ভার্নিয়ারকে কভার করে মেন স্কেলের 9টা। আই রিপিট, এই ভার্নিয়ার স্কেলের 10টা দাগকে কভার করে মেন স্কেলের 9টা দাগ। মেন স্কেলের 9টা দাগ তাহলে কেমন হবে স্যার? তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আই রিপিট, তাহলে এইটা হলো মেন স্কেল, তার 9টা দাগ। এই মেন স্কেলের 9টা দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 10টা দাগ ম্যাচ করে, মানে তাদের মানটা একই, সেম। আমি কি বলতে পারলাম জিনিসটা? এবার এটাকে আমি স্লাইড এরকম করে ঘুরিয়ে ঘাড়িয়ে এর মানটাকে বার করতে পারবো। এখন লজিক্যালি এই যে মেন স্কেলটা থাকে সেটা একটা সেন্টিমিটার স্কেল। সেন্টিমিটার মানে এখানে 1 2 3 4 সেন্টিমিটার, মাঝের গ্যাপগুলো হচ্ছে মিলিমিটার, মাঝের গ্যাপগুলো মিলিমিটার। তাহলে সিমিলারলি এখানেও মিলিমিটারই থাকবে, মানে আমার মেন স্কেল হোক বা ভার্নিয়ার স্কেল হোক, মিনিমাম যে পার্টটুকু বেটারা নিতে পারবে সেটা হচ্ছে 1 মিলিমিটার, তার কম পারবে না। মানে মেন স্কেলও সবচেয়ে কম 1 মিলিমিটার মাপতে পারবে, আর ভার্নিয়ার স্কেলও মিনিমাম কত এখানে মাপতে পারবে, এই ভার্নিয়ারে কত 1 মিলিমিটার। মানে এদের গ্যাপগুলো কি সেম, মানে দূরত্বগুলো 1 মিলিমিটার। ব্যাপারটা বুঝতে পারছি তো? মানে এখানে কত আছে 10 মিলিমিটার, এখানে কত আছে 9 মিলিমিটার। ব্যাপারটা বুঝতে পারলাম? এরকম টাইপের হবে। কোনো একটা যন্ত্র সব থেকে কম যতটুকু মাপতে পারে তাকে বলা হয় তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। যেমন আমাদের নর্মাল স্কেল, নর্মাল স্কেলে আমরা মিনিমাম 1 মিলিমিটারকে মাপতে পারি, সেই জন্য নর্মাল স্কেলের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক হবে 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের কনসেপ্ট আলাদা। কেন? এটা তো ভার্নিয়ার স্কেল, কিন্তু আমি যখন পুরো কনসেপ্টটাকে ধরবো সেটা তো স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ারের তত্ত্ব ঢুকবে। হোয়াট ইজ তত্ত্ব? আমি তো তত্ত্ব এখনো পড়াইনি, এবার তত্ত্ব পড়বো। আমরা শুধু এখন জানলাম যে এর স্ট্রাকচারটা কেমন হয়। কনসেপ্ট ক্লিয়ার? এত ক্লিয়ার? আমরা এখানে তাহলে মোটামোটা একটা কথা লিখতে পারি কি, ধরো ভার্নিয়ারের এখানে কটা দাগ 10টা বলছি, কিন্তু 10টা নাই। তোমার স্কেলে 50টাও তো হতে পারে, হ্যাঁ না না বল? তুমি নতুন স্কেল ভাবছো, কোনো একজন ধরছে না আমি 100টা নেবো, হতেই তো পারে। তুমি 10টাতেই কেন আটকে আছো? তার মানে এখানে যত ইচ্ছা দাগ হতে পারে, সেটা আমি চয়েস করতে পারবো। এটা তো লায়াবিলিটি বা এটার তো ফ্রিডম আমাকে দিতে হবে, আমি আমার স্কেল বানাবো। ভার্নিয়ার সেই জায়গাটা দিয়েছেন। আমরা বলছি যে ভার্নিয়ারে কটা দাগ আছে, না তো ধরে নাও ওয়াইখানা ঘর আছে, ঘর মানে দাগ, ওয়াইখানা। তাহলে লজিক্যালি ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘরের পার্ট, পার্ট মানে মান, মিটার স্কেল বা এই নর্মাল স্কেল বা মেন স্কেলের কত ঘরের সাথে, আমার এখানে 9 নাকি এখানে 9, কিন্তু আমি ধরছি সেটা এক্স এর সঙ্গে মিলছে। মানে আমি ধরছি কি ভার্নিয়ারে আছে ওয়াই খানা ঘর আর মেন স্কেলে আছে এক্স খানা ঘর।
তাহলে আমি আর লিখছি না, এক্স ঘরের সাথে সমান কার, মেন স্কেল। তাহলে লজিক্যালি ভার্নিয়ার স্কেলের একটা ঘরের পাঠ কত, ভার্নিয়ার স্কেলের একটা ঘরের পাঠ কত ভাই, তার মানে এক্স বাই ওয়াই ঘরের সঙ্গে সমান। এবার যদি আমি মেন স্কেলটা ছোট একক মিলিমিটার চয়েস করি, তাহলে এটাও নিশ্চয়ই এক্স বাই ওয়াই মিলিমিটার হবে, ঠিক বলছি তো? আবার আমি যদি মেন স্কেলটাকে সেন্টিমিটারে ধরি, তাহলে এটা এক্স বাই ওয়াই সেন্টিমিটার। আমি কি বলতে পারলাম? তাহলে এককটা ডিসাইড করব আমি, ওয়েদার মিলিমিটার নেব না কি নেব সেন্টিমিটার। আমি ধরে নিলাম সেই এককটা কি, এটাও ভ্যারিয়েবল, ধরে নাও সেটা এম নামক কোন একটা একক। এম এর মান সেন্টিমিটারও হতে পারে, এম এর মান মিলিমিটারও হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কত হলো, এক্স বাই ওয়াই এম একক নাকি রে, বা এম সিম্পল, একক তো লেখা যাবে না, এক্স বাই ওয়াই এম ঘরের সঙ্গে সমান। এখন যদি আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টকে ডিফাইন করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে? এটাকে বলা হয়, বাংলায় বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার ধ্রুবক কত তাহলে? না তো আমরা মেন স্কেলে একটা ছোট ঘরের পাঠ যা পাবো, তার সাথে ভার্নিয়ারের একটা ছোট ঘরের পার্ট যদি বাদ দিই, যা পাবো সেটাকে বলবো ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভাবো এখানে সবচেয়ে ছোট ঘর কত স্যার, 1 মিলিমিটার, হ্যাঁ না বল? যদি মিলিমিটারে মাপিস, ঠিক বলছি তো? তাহলে এখানে তো মিলিমিটার এককটা আমরা জানি বলে বলছি, কিন্তু আমি এখানে কোশ্চেনে কত বলছি, এম। তাহলে একটা ছোট ঘরের পার্ট কত হবে, এম। কোন স্কেলে? মেন স্কেলে। আর ভার্নিয়ার স্কেলে একটা ঘরের পার্ট কত স্যার, এক্স বাই ওয়াই এম। তাহলে দুটোর যদি বাদ দিই, তাহলে যেটা পাবো সেটাকে কি বলবো, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে, না তো এম মাইনাস এক্স বাই ওয়াই এম। আমি কি বলতে পারলাম এত দূর? এবার যদি এম কমন নাও আর তাহলে গুণ করো, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, এইটা হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ফর্মুলা সারা জীবন মনে রাখবি যত 11-12 পড়বি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই এম। এবার আসি আমরা ফিজিক্সে বা ফিজিক্যাল তত্ত্বে। তাহলে আমার কাছে যে স্কেলটা আছে, তোমাদের স্কুলেও যে স্কেলটা থাকবে, এইটা হচ্ছে সেরকম একটা স্লাইড ক্যালিপার্স। এরকম ভাবে রাখা আছে স্লাইড ক্যালিপার্সটা, জাস্ট ভাবো এরকম ভাবে নাকি রে, হ্যাঁ না বল? এরকম ভাবে আছে কোন এক জায়গায়। এবার এবার তাহলে আমাদের এই কোশ্চেনে বা আমরা যে প্র্যাকটিক্যালি দেখছি যন্ত্রটা, সেখানে ভার্নিয়ার কটা ছিল স্যার, 10টা। তাহলে লজিক্যালি আমি এখানে করি, তো ওয়াই এর মান কত হচ্ছে স্যার, 10, হ্যাঁ না বল? এ তো ভার্নিয়ারের সংখ্যা, পাঠ তো নয়। ওয়াই ঘর নাকি রে, তাহলে কটা ঘর, 10টা ঘর। আর এক্স এর কটা ঘর ছিল, 9টা ঘর ছিল স্যার। আর এম মানে কি, মেন স্কেলের সবচেয়ে ছোট পার্ট যেটুকু মাপতে পারবে, কত, 1 মিলিমিটার, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? মেন স্কেলের এম মানে সবচেয়ে ছোট একটা একক মাপতে পারবে, সেটা কত, না তো এম মানে স্যার 1 মিলিমিটার টুকুই ও মাপতে পারবে, এর থেকে কম আর মাপতে পারবে না। তাহলে অ্যাকর্ডিং টু দিস আমাদের এই যন্ত্রের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? তাহলে এদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে, ফর্মুলাই তো। তাহলে ওয়াই মাইনাস এক্স মানে কত, 1, হ্যাঁ না বল? 10 মাইনাস 9 বাই ওয়াই কত, 10 ইন্টু 1 মিলিমিটার, তার মানে 1/10 মিলিমিটার মানে কত, 0.1 মিলিমিটার। ভাব আমরা রুলার স্কেলে সবচেয়ে কম কত মাপতে পারছিলাম, 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলে কত মাপতে পারবো, 0.1, আরো 1 ঘর কম মাপতে পারবো, ছোট মেপে দিয়ে দেবো। তার মানে আমি নর্মাল স্কেল, যেখানে নর্মাল স্কেল আমাদের এই স্কেলের কথা ভাব, আমাদের এই স্কেল কত মাপতে পারবে, তোকে বলা হলো 2.1 সেন্টিমিটার, ইজিলি মাপতে পারবে সে। কিন্তু তোকে যদি বলা হয় 2.15 মেপে দেওয়ার ক্ষমতা নাই। কেন, মিলিমিটারের পরে তো আর কিছুই জানে না, ওর তো আর দাগ নাই, হ্যাঁ না বল? এই 5 মাপতে গেলে আমাকে কি লাগবে তখন, এই যন্ত্র, কারণ ও 5 মাপতে পারবে। কেন, 0.1 মিলিমিটার মানে কিন্তু 0.01 সেন্টিমিটার, হ্যাঁ না বল? দশমিকে 2টো ঘর মাপতে পারবে, কিন্তু নর্মাল স্কেল দশমিকের কটা ঘর মাপতে পারবে? এই হলো ভার্নিয়ারের মূল তত্ত্ব। আমি কি বলতে পারলাম? তাহলে এইভাবে ভার্নিয়ার তত্ত্ব বার করতে পারবে। এবার ভাব, আমাকে একটা নতুন স্কেল দিল,
আমি বলছি না আমার অ্যাকুরেসি আরো বাড়াতে হবে, মানে আমি 0.01 সেন্টিমিটার চাইছি না, আরো বেশি চাইছি, তাহলে কি করে বার করব? এইটাকে চেঞ্জ করব, হ্যাঁ না বল? তার মানে আমি যদি ওয়াই এর ভ্যালু 100 নিই, হতে পারে তো, মানে এখানে কতগুলো আছে, 100টা দাগ আছে, হতে পারে। আর এক্স এর ভ্যালু কত, 99, বাস। তাহলে দেখ ভার্নিয়ার কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে না, তো 1/100 মিলিমিটার, মানে 0.01 মিলিমিটার। দেখ চেঞ্জ হয়ে গেল, আরো এক ঘর। বুঝতে পারলাম? তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমি 500 নিই আর এক্স এর ভ্যালু 499 নিতে হবে, হ্যাঁ না বল? সবসময় কত কম নিতে হবে? এবার সবসময় যে একই কম নেব নাও তো হতে পারে। তাহলে আমার যদি ফিজিক্সের এই জিনিসটা জানা থাকে, তোমাকে এবার যা স্কেল দেখতে আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কি বার করতে পারবো? স্যার পারবো। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এত পর্যন্ত কার তত্ত্ব বুঝতে পারিস বল? এত পর্যন্ত কার তত্ত্ব বুঝতে পারিস নি বল? ক্লিয়ার? তাহলে স্যার মাপবো কি করে এবার? তাহলে মাপবো কি করে? এটাকে স্লাইড করলাম, স্লাইড করে একদম দুটো দাঁতকে বসিয়ে দিলাম এরকম ভাবে। তাহলে এখানে ভার্নিয়ারের 0 আছে, আর মেন স্কেলেরও তো 0 থাকবে, হ্যাঁ না বল? মেন স্কেল তো 0 থেকে শুরু হবে। তাহলে যখন দুটো দাঁতকে লাগিয়ে দিয়েছি, তাহলে ভার্নিয়ারের 0 আর মেনের 0 যদি কোইনসাইড করে যায়, তার মানে তোমার যন্ত্র ঠিক আছে। কিন্তু যদি 0-র সাথে 0 না মিলতো, তাহলে যন্ত্র ভুল আছে। আমি ধরে নিচ্ছি যন্ত্র ঠিক আছে, ভুল নাই, ঠিক আছে, ধরে নিচ্ছি, ভুল পরে বোঝাচ্ছি, যন্ত্র ঠিক আছে। এবার যন্ত্র ঠিক আছে এত দূর। এবার ধরো তোমাকে মাপতে হবে, কি মাপবো? আমি এই মার্কারটার রেডিয়াস বা ডায়ামিটার মাপবো। তাহলে কি করব? আমি এটাকে স্লাইড করবো, জাস্ট লুক, এরকম দেখো, স্লাইড করছি, স্লাইড করলে দাঁত খুলছে, স্লাইড করলে দাঁত বন্ধ, এইভাবে স্লাইড করছি, এই লাইক দিস। এরকম করে হরম করে খুলে দেবো না, এরকম নয়, ঠিক আছে? এই জায়গাটাকে আবার সাবধান। এবার কি করবো? এটাকে এর মধ্যে রাখবো, এই রাখলাম, এই রাখছি, দিয়ে এই ধরে নিলেই বাস হয়ে গেল, সুন্দর। এই থাকলো। তার মানে আমি ধরে নিলাম যে এইভাবে আছে, এইভাবে আছে। এবার তাকে মাপতে হবে আমাকে, চলো মাপছি। এখান থেকে তো বোঝাতে পারবো না, খুব ছোট্ট জিনিস, এই জন্য আমি এখান থেকে বোঝাচ্ছি। এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট? পুরো মিটিয়ে দিব, মিটিয়ে দিলাম, বুঝতে পেরেছি নিশ্চয়? এবার ধরো আমি পার্টটা নিতে যাব এবার, তাহলে পার্ট আমি দুটো পাবো। কি কি পাবো? একটা মেন স্কেল পার্ট আর একটা ভার্নিয়ার পার্ট। ভালো করে দেখ, তাকাই দিকে। এবার ধর পার্ট নিচ্ছি, এবার এটা তো মেন স্কেল, হ্যাঁ না বল? মানে এখানে 1 2 3 4 এরকম ভাবে আছে, তো এরকম ভাবে আছে। আমি ধরে নিলাম এই ভার্নিয়ারটা 0, আমি এগুলোকে কেটে দিচ্ছি যাতে বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে? এইটা ভার্নিয়ার কত? 0, বুঝতে পারছিস ব্যাপারটা? এই ভার্নিয়ারটা কত? 0, এটা 0 ভার্নিয়ার। এবার ধর ভার্নিয়ারটা এমন ভাবে আছে যে এই জায়গাটায় আছে 2.6, এই জায়গাটায় আছে 2.7, এরকম আছে সেন্টিমিটার। অবভিয়াসলি মাপতে পারবি তো, 2.6 2.7 সেন্টিমিটার। এবার মাঝে আছে, তাহলে স্যার এর কোন পার্টটা নেব? তাহলে ভার্নিয়ার 0 যেখানে আছে তার আগের পার্টটাকে তুমি চয়েস করবে। কেন? এইটুকু তো তুমি মাপতে পারছো না, হ্যাঁ না বল? আর এইটুকু মাপবো বলেই তো এত অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, আমি কি বুঝতে পারছি? তাহলে যেখানে ভার্নিয়ার আছে তার আগের পার্ট যেটা আছে সেটাকে নাও, সেটাকে নাও, সেটাকে চয়েস করো। তার মানে এখানে পার্ট কত হবে? মেন স্কেল পার্ট হবে 2.6 সেন্টিমিটার। মাইন্ড রাখো, তুমি সেন্টিমিটারে চয়েস করছো কিন্তু। কি করে বুঝলাম? ভার্নিয়ারটা যেখানে আছে তার আগে। এবার ভার্নিয়ারটা যদি 2.7 কোইনসাইড করে নিত, আমি 2.7 নিতাম, কিন্তু সচরাচর করে না। খুব সূক্ষ্মভাবে নিলে পরে দেখবে এদিক ওদিক হয়, একটু স্লাইড আসতে কম বেশি হবেই, ন্যাচারাল। যদি 2.7 না করে একদম গা ঘেঁষে সাইডে বাঁ দিকে বেরিয়ে যায়, তখন 2.6 নিয়ে নেবো। বুঝতে পারছি ব্যাপারটা? স্লাইড ঘেঁষে গেলে 2.6 নিয়ে নেব। ক্লিয়ার? দু নিলাম। এবার 2.6 2.7 এরকম করে তো বিভিন্ন দাগ আছে এখানে, হ্যাঁ না বল? এবার এদের মধ্যে থেকে যে মেন স্কেলের দাগটা ভার্নিয়ারের দাগের সাথে একদম কোইনসাইড করবে, এক লাইন বরাবর থাকবে, সেই দাগটা হবে ভার্নিয়ার রিডিং। আই রিপিট, তুমি দেখছো কোন দাগটা আমার মেন স্কেল দাগ আর ভার্নিয়ার দাগ সোজা এরকম ভাবে চলে এসছে, সেই দাগটা হবে ভার্নিয়ার। তোমার চোখের ভুলের জন্য তোমার মনে হবে 2 3টে দাগ মিলে যাচ্ছে, তো তুমি যে কোনো একটা দাগ চয়েস করে নাও। কি করবে? আর চোখে ভুল দেখছো, স্বাভাবিক না? আর ভুল দেখতে হবে না, তোমাকে সোজা দেখবে। দেখার সময় কি করব? একদম এরকম ভাবে রাখবো, এরকম না দেখছি ঠিক আছে, আর একটা হলে নয়, লম্বন ভুল ক্লাস 9 মনে করে দেখতে পারো, ঠিক আছে? যে আমাকে সবসময় চোখটা কি রাখতে হবে? সোজা।
সোজা রেখে দেখবো, তাহলে এইরকম ভাবে তোমার যে কোনো একটা দাগ ম্যাচ করবে। যদি ম্যাচ না করে জোর করে ম্যাচ করে দাও যে হ্যাঁ ঠিক আছে ওটা ম্যাচ করে গেছে, কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালে পারবো, কিন্তু প্রশ্নে দিলে তো পারবো না, প্রশ্ন তো আমাকে ম্যাচ করিয়ে দেবে, বুঝতে পারছি ব্যাপারটা। তো প্রশ্নে বাঁচতে পারবে না, প্র্যাকটিক্যালে বেঁচে যেতে পারো। তুমি কি বলতে পারো, হ্যাঁ স্যার আমি দেখছিলাম তখন তো 6 মিলছিল, এখন জানি না 7 মিলছে, বাস বেঁচে গেলে। ঠিকই তো, স্যার বলবে হ্যাঁ আমি হয়তো বেশি প্রেসার দিয়েছি, স্বাভাবিক না। এবার এখানে যদি একটু বেশি প্রেসার কম বেশি প্রেসার দিয়ে দিই তাহলে তো চেঞ্জ হবে, হ্যাঁ না বল, ন্যাচারাল। সেই জন্য এই জাতীয় পদার্থের উপর করে না, স্যারেরা করবে কি লোহার জিনিসের উপর, কারণ লোহাকে যতই প্রেসার দাও ওর সাইজ ছোট বড় হবে না, কারণ শক্ত পদার্থ না, ডেন্স। আমি বলতে পারলাম এত ক্লিয়ার হয়েছে, এত ক্লিয়ার হয়েছে। তাহলে মেন স্কেল 2.6। এবার আমি ধরলাম কত নম্বরে মিলছে এই দাগটা, এবার এটাকে আমাকে গুনতে হবে। গোনো, এইটা বাদ 0, তাহলে 1 2 3 4, তাহলে ভার্নিয়ার রিডিং কত হলো 4, শুধু 4, কিচ্ছু নয়। তাহলে স্কেলের রিডিং কত, এটার মান কত হলো, রিডিংটা হবে মেন স্কেল 2.6 প্লাস ভার্নিয়ার রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার ভার্নিয়ার কনস্ট্যান্টটা কোন এককে নিবি, তুই এখানে কি একক নিচ্ছিস, তাহলে এটাও কিসে নিতে হবে, বলতে পারলাম। তাহলে ফর্মুলাটা এরকম হবে যে লেংথ ইকুয়াল টু মেন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলাম। এত ক্লিয়ার। চলে আসি এবার এরর। এবার ধরো এইটা হচ্ছে আমার মেন স্কেল আর এটা ভার্নিয়ার 0, এটা ভার্নিয়ার 0। এবার মেন স্কেলের সাথে যদি 0টা মিলে যায়, নো এরর বা 0 এরর, কোনো এরর নেই ভাই, তোমার 0 0 মিলে গেছে। এবার অনেক সময় তো নাও মিলতে পারে রে ভাই, বারবার ইউজ করছো, তাই না, তোমাদের মতো দিয়েছি যন্ত্রপাতি কিছু নাই, খালি এরকম করে যাচ্ছে, ঠিক আছে চলো করি, কোনো ব্যাপার নাই। এরকম করার জন্য অনেক সময় কি এগুলো লুজ হয়ে যায়, সো এগুলো একটু নষ্টও হয়ে যেতে পারে, সেই কারণে অনেক সময় 0 0 মেলে না। এবার যদি 0 ভার্নিয়ারে 0 মেন স্কেলে 0 ডান দিকে থাকে, বাঁ দিকে আর একটুও না যায়, এটাকে বলবো পজিটিভ এরর, দিস ইজ কল্ড পজিটিভ এরর। আর যদি ভার্নিয়ারটা মেন স্কেলের বাঁ দিকে সামান্য পরিমাণ চলে যায়, তখন তাকে বলবো নেগেটিভ এরর, নেগেটিভ এরর। এবার পজিটিভ এরর আর নেগেটিভ এরর কি করে বার করব, এগেইন তুমি দুটোকে এরকম করে মিলিয়েছো, দিয়ে তুমি দেখছো স্যার আমার তো 0 0 মেলেনি, তুমি আগে ডিফাইন করে নাও পজিটিভ না নেগেটিভ এরর। তুমি তাদের চোখে দেখে বুঝতে পারলে আচ্ছা আমার পজিটিভ এরর হয়েছে, কেন, কারণ ডান দিকে আছে। মেন স্কেলের ডান দিকে যদি ভার্নিয়ার থাকে পজিটিভ এরর, মেন স্কেলের বাম দিকে থাকলে কি এরর। বিলিভ মি এই কোশ্চেনটাও তোমাদের এমসিকিউ এসেছে, পজিটিভ আর নেগেটিভ এরর, ঠিক আছে। তো কোথা থেকে কোশ্চেন আসছে ইউ ক্যান নেভার ইমাজিন। চলো ক্লিয়ার। এবার কি করে মাপবো স্যার, এবার আবার সেই ভার্নিয়ার দিকে তাকাও, কোন ভার্নিয়ারটা তোমার কোইনসাইড করছে মেন স্কেলের সাথে, সেই ভার্নিয়ারের রিডিংটাই হচ্ছে তোমার এরর। মানে ধরো তুমি 0 0 করতে গেছো, কিন্তু তুমি দেখছো যে 6 নাম্বার ভার্নিয়ারটা আমার মনে হচ্ছে জানো যে মেন স্কেলের সাথে কোইনসাইড করছে, তাহলে এরর কতটা হলো স্যার, 6 নাম্বার ভার্নিয়ারটা। কিন্তু 6 ভার্নিয়ার তো মান নয়, ভার্নিয়ারের সাথে কি গুণ করতে হয় সবসময়, ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে এররটা হয়ে গেল 6 × 0.001 সেন্টিমিটার। এবার তোমার ত্রুটিটা পজিটিভ না নেগেটিভ, যদি এরর পজিটিভ হয় তাহলে এর সাথে বাদ দিতে হবে, হ্যাঁ না বল, কেন বেড়ে আছে, হ্যাঁ না বল। তাহলে রিভাইজড মানে সংশোধিত, রিভাইজড লেন্থ যদি বার করতে চাই কত হবে, যেটা পেয়েছিলে লেন্থ তার সাথে বাদ দেব, যদি কি এরর হয় পজিটিভ এরর, যদি পজিটিভ এরর হয় বাদ দেব, আর যদি নেগেটিভ এরর হয় কি করব, সিম্পল, কারণ কি তো কমে গেছে, হ্যাঁ না বল। তাহলে পজিটিভ এরর হলে বাদ দেব, নেগেটিভ এরর হলে কি করব, যোগ করব। এইভাবে আমরা কমপ্লিট করব এরর এবং আমাদের মেজারমেন্ট। কার বুঝতে অসুবিধা বলবে, কার বুঝতে অসুবিধা বলবে, কমন কি বলো। এরর অনেক বড়, কোন জায়গাটা বুঝতে পারছি, কোন একটা পার্টিকুলার জায়গা, হ্যাঁ এররটা কি করে বার করছি, 0 তে 0 মিলে গেলে পরে এরর নাই, 0 ডান দিকে থাকলে কি হয়ে যাচ্ছে, বাম দিকে থাকলে, ক্লিয়ার আর দূর। এবার ধরো আমার নেগেটিভেই আছে, হতেই পারে,
তখন আমি কি করব, কোন ভার্নিয়ারটা মেন স্কেলের সাথে কোইনসাইড করছে সেটা খুঁজবো। যেমন আগে মাপছিলাম, ধরে নিলাম কত নাম্বারটা মিলছে 6, আমি তো ধরছি 6, তুই তো মাপবি, তোর মাপাতে কোনটা আসবে, তোর একও তো হতে পারে, তুই মাপছিস তো, তোর মাপে যা আসবে তাই আসবে। আমি এখানে ধরছি, আমার এক্ষেত্রে ধরছি 6 নাম্বারটা মিলছে, তাহলে এরর কত হবে না, তো 6টা ভার্নিয়ার তার সাথে ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করতে হবে, তাহলে 6 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হলো এরর, মানে এতটা ত্রুটি আমার হয়েছে। এবার এই ত্রুটিটা যোগ বিয়োগ করতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার পজিটিভ এন্ড নেগেটিভ এরর। যদি এরর পজিটিভ হয় তাহলে তার সাথে বিয়োগ দেব, যদি নেগেটিভ এরর হয় কি করব, যোগ করব। এইভাবে ভাবতে পারিস যে রিভাইজ লেংথ মানে লেংথ মাইনাস এরর, এরর পজিটিভ হলে মাইনাস, এরর নেগেটিভ হলে কি হয়ে যাবে প্লাস। বুঝতে পারলাম ব্যাপারটা? শিবম কোনো ডাউট আছে? ক্লিয়ার? এবার বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়ে গেছে? এত ক্লিয়ার? তাহলে আমরা পুরো জিনিস বুঝলাম। এবার এর প্র্যাকটিক্যালটা আমরা করব, কিন্তু এখন প্র্যাকটিক্যাল করে কোনো লাভ নাই, স্কুল শুরু হোক, দেখি কবে কবে প্র্যাকটিক্যাল কি দেয় না দেয়, তার আগে মোটামুটি আমরা প্র্যাকটিক্যালগুলো করে নেবো। ঠিক আছে? আশা করছি তত্ত্বটা বুঝতে পেরেছি, থিওরি বুঝতে পেরেছি তো, থিওরি বুঝতে পেরেছি তো, কোনো সমস্যা থিওরিতে? তাহলে কি করে মাপ নেব না, তো যাকে মাপতে হবে কি করব, আগে যাকে মাপতে হবে এখানে ভরবো, চল ঢোক, এই ঢোকালাম, দিয়ে এবার কি করব, আমি এইভাবে রাখবো, যে নড়াচড়া করবো না, এই বন্ধু কেমন আছিস, এরকম নয়, লাইক দিস, এইভাবে রাখবো, দিয়ে প্রথমে দেখবো জিরোটা কোথায় আছে, হ্যাঁ না বলো, জিরোটা যেই মেন স্কেলের সঙ্গে মিলছে বা তার আগেরটা কি নেব মেন স্কেল রিডিং, তারপর খুঁজবো কোন ভার্নিয়ারটা মিলছে, খুঁজে পেলে খুব ভালো, নাহলে আন্দাজে একটা বসিয়ে দেবো, কিন্তু পরীক্ষায় প্রশ্নে পারবে না, প্র্যাকটিক্যালে পারবে। প্র্যাকটিক্যাল একটা বলে দিলাম, চলো এই মিলে গেল, বাস শেষ, দিয়ে এই তো ফর্মুলা করে নিলাম, বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? এত কি ক্লিয়ার? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ক্রু গজ, দিস কল্ড স্ক্রু গজ। এটাকে কি বলছি আমরা, স্লাইড ক্যালিপার্স। আগে যেটা দেখালাম সেটাকে কি বলছি, স্লাইড ক্যালিপার্স, এটা হচ্ছে স্ক্রু গজ। ঠিক আছে? স্ক্রু গজের এখানে দেখো সার্কুলার স্কেল আছে, এখানে কি লিনিয়ার স্কেল ছিল এরকম করে ঘুরছিল, আর এখানে কি ঘুরছে, সো এখানে যেটা ভার্নিয়ার স্কেল এখানে সেটাকে বলবো সার্কুলার স্কেল, মেন স্কেল এখানে আছে, কিভাবে আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। এতদূর ক্লিয়ার হয়ে গেছে তো? পুরো মূল তত্ত্ব বা প্রিন্সিপাল থিওরি কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? কারোর মনে সন্দেহ থাকলে বলতে পারো, নেই তো? চলো এবার দেখো, এবার তুমি এখানে দেখতে পাবে এটা একটা বড় মোটা সিলিন্ডার, এখানে ছোট সিলিন্ডার, মানে লজিকটা এরকম যে এইখানে আছে একটা ছোট এরকম সিলিন্ডার, আর তাকে কেন্দ্র করে এরকম করে একটা বড় সিলিন্ডার, এটা ঘুরছে, হ্যাঁ না বল, এটা ঘোরাচ্ছি, দেখ ভালো করে দেখ, মেলা, এই দেখ, এই এটাকে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছিস তো, এই ঘুরছে, এই এই ঘুরছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবার আমি যখন এই পুরোটাকে এরকম ভাবে টাচ করিয়ে দেবো, এই যে টাচ হয়ে গেছে, এই যে লাইক দিস, এইভাবে টাচ হয়ে গেছে, এই যে টাচ হয়ে গেছে, তখন দুটো নির্দেশক আছে যার দ্বারা বুঝবো যে এরর হয়েছে কিনা। কি, এখানে একটা এরকম করে মধ্যে দাগ থাকবে, আর এখানে তো দাগ আছেই, হ্যাঁ না বলো, এখানে তো দাগ আছেই, ঠিক বলছি তো? কি দাগ না, তো যখন দুটো টাচ হয়ে গেছে এরকম ভাবে ভাবো, এইরকম অবস্থা আছে, একদম টাচ হয়ে গেছে, তখন এই দাগ আর এখানকার জিরো দাগ পরস্পর সমান হবে, বুঝাতে পারছি? এবার জিরো হয়ে আছে, এবার জিরো দাগটার এই দিকটায় থাকলো, ধরো এটা হচ্ছে 10, 20, 30, তাহলে এই দিকটা কত হবে বলতো, 90, 80, 70। তাহলে বলতো একটা সার্কেলে মোট কটা দাগ আছে? 100টা, হ্যাঁ না বল। দেখ পুরো ঘুরে এখানে কত এলাম, 90, আর 10 যোগ করলে কত, 0, মানে কত, 100। তার মানে এই যে সার্কেলটা আমি ঘোরাচ্ছি বা সার্কুলার স্কেলটা ঘোরাচ্ছি, এটা ঘোরাচ্ছি এক পাক, মানে কত ঘুরছে ও, 100 ঘর ঘুরছে, ঘর 100 ঘর ঘুরছে, মানে 100 ঘর, যেমন ঘড়ির কাঁটাতে ওরকম করে ঘর আছে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে 11 আর 12-র মাঝে 5টা ঘর আছে, হ্যাঁ না বল, 11টা 1, 2, 3, 4 দিয়ে 5 হয়, ঠিক বলছি তো? যেমন এটাকে কি বলিস, 50, 50-এর পর কি হয় 55, মানে 11টা আর 55, মানে 10 আর 11-র মাঝে 5টা ঘর আছে, এক এক মিনিট ওগুলোকে, হ্যাঁ না বল, আর এক এক মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, মানে সেকেন্ডের কাটা একবার ঘুরবে, মিনিটের কাটা 1 মিনিট এগিয়ে গেল, এরকম করে সেকেন্ডের কাটা 300 ঘুরলো ঘর, তাহলে মিনিটের কাটা 5 ঘর গেল, হিসাব তো তাই। তাহলে এখানেও তাই আছে কনসেপ্ট, হ্যাঁ না বলো, এখানেও কি আছে, সেম কনসেপ্ট,
তার মানে এখানে যখন আমি এইভাবে এখানে যখন আমি এইভাবে এক ঘর ঘোরাচ্ছি এই স্কেলটা সরে যাচ্ছে, হ্যাঁ না বল। এবার কিভাবে সরছে স্যার? তাহলে এখানে এরকম করে এখানে এরকম করে কাটা কাটা দাগ দেওয়া আছে, এরকম করে দাগ দেওয়া আছে। এই দাগগুলোর মধ্যবর্তী দূরত্বগুলো 1 মিলিমিটার। এই দাগগুলোর মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। এই দাগগুলোর মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। এবার যখন আমি 0 থেকে ঘোরাচ্ছি, ভালো করে ভাব, এই 0 থেকে ঘোরাচ্ছি, 0 ছিল, খুলছি, ঘোরানো মানে কি খুলবো, কারণ আর তো ঢুকবে না, ও তো টাচ হয়ে গেছে। এবার যখন খুলছি, ভালো করে বোঝ, খুলছি, 0 থেকে খুলছি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আবার 0-তে এলাম, তখন দেখা যাচ্ছে একটা দাগ। তার মানে লজিক্যালি এই সার্কুলার স্কেলটা যখন 0 থেকে 100-তে এক পাক ঘুরছে তখন একটা দাগ খুলছে। সিমিলারলি আবার 0 থেকে 100 গেলে আর একটা দাগ খুলছে। মানে ও 100 ঘর যাচ্ছে তখন মেন স্কেল 1 মিলিমিটার যাচ্ছে, যেমন ঘড়ির কাঁটায় হচ্ছিল। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড যাচ্ছে, তখন মিনিটের কাঁটা 1 মিনিট যাচ্ছে। ওকে ওইভাবে ক্যালিব্রেট করা হয়েছে। তুমি ঘড়ি বানাও ভুল বানাবা, কারণ তুমি জানবে না যে কত ঘর ঘুরতে হবে, কারণ ওখানে তো গিয়ার আছে, সব খুললে দেখতে পাবা গিয়ার। সো লজিক্যালি এইভাবে ঘুরছে। তার মানে ও 100 ঘর ঘুরছে আর মেন স্কেল কত যাচ্ছে 1 মিলিমিটার। আমি কি বলতে পারলাম? ক্লিয়ার হয়েছে এত দূর? তাহলে লজিক্যালি 300 ঘর ঘুরলে কত মিলিমিটার যাবে? 3 মিলিমিটার। এইটা মাথায় যেন থাকে। এবার একটা স্ক্রু গেজ, 100 বার ঘুরলো, 100 বার মানে 100 ঘর, মানে 1 সার্কেল কমপ্লিট রেভলিউশন করলো, হ্যাঁ না বল। 100 ঘর ঘোরা মানে একটা সার্কুলার স্কেল কমপ্লিট রেভলিউশন করলো, তাহলে সে কতটা পথ গেল? 1 মিলিমিটার। এটাকে বলা হয় তার স্ক্রু পিচ। কি বলা হয়? স্ক্রু পিচ। একটা কোশ্চেনে অনেক সময় দেয়, হোয়াট ইজ স্ক্রু পিচ? না তো একটা স্ক্রু গেজের একটা সার্কুলার স্কেল এক পাক ঘুরলো মানে 100 সার্কেল বা ঘাট কমপ্লিট করলো, তখন মেন স্কেল গেল কত? 1 মিলিমিটার। এইটাকে বলছি আমরা কি? স্ক্রু পিচ। তাহলে স্ক্রু পিচ এখানে কত হলো? 1 মিলিমিটার। আমি কি বলতে পারলাম? এবার এর লিস্ট কাউন্ট কি করে বার করা হয়? লিস্ট কাউন্ট, না তো এর লিস্ট কাউন্ট কি করে বার করব? লঘিষ্ঠ ধ্রুবক। লিস্ট কাউন্ট হচ্ছে কত? না তো স্ক্রু পিচ বাই সার্কুলার স্কেল নাম্বার। সার্কুলার স্কেলে কতটা নাম্বার আছে? সার্কুলার স্কেলে কতটা নাম্বার আছে বাবা? 100, হ্যাঁ না বল, কারণ 100 ঘর আছে তো। তাহলে স্ক্রু পিচ কত? 1 মিলিমিটার। আর সার্কুলার স্কেলের নাম্বার কত? 100। সো এর লিস্ট কাউন্ট কত হয়ে যাচ্ছে? 0.01 মিলিমিটার। মানে এ 0.01 মিলিমিটার এমনি মাপতে পারবে। সেই জন্য ছোটখাটো তারের ব্যাস মাপতে আমরা এটাকে ব্যবহার করি, ব্যাস। এইটাকে আমরা এর সাহায্যে মাপতে পারবো না, এইটাকে কিভাবে মাপবো? এইভাবে সম্ভব না মাপা। সেই জন্য এ মাপতে পারবে না। একে মাপার জন্য তখন আমাকে এই যন্ত্রটাকে ইউজ করতে হবে, লাইক দিস। এইভাবে এখানে ঢোকাতে হবে, দিয়ে এইভাবে রেখে এই দেখো দিয়ে আমি তখন এবার মাপ নেবো কত হলো, কি হলো না হলো। ক্লিয়ার? समझ में आया कुछ? বুঝলা? বুঝতে পেরেছো? এবার এরও কি এরর হতে পারে না? হ্যাঁ স্যার। এবার জিরোর সাথে জিরো যদি না মেলে এরর। এবার জিরোর সাথে যদি এইদিকে থাকে নেগেটিভ এরর, জিরোর থেকে এইদিকে থাকলে কি হবে? পজিটিভ এরর। মানে 10-এর দিকে থাকলে পজিটিভ এরর, নিচের দিকে থাকলে নেগেটিভ এরর। কত ঘর গেছে তার সাথে কি গুণ করবো? ভার্নিয়ার, এই সরি লিস্ট কাউন্ট গুণ করবো, দিয়ে তার সাথে এরর গুণ করবো। একই রকম কনসেপ্ট। এবার আমরা শুধুমাত্র দৈর্ঘ্য মাপা দেখলাম, কিন্তু কোনো কিছুর বেদ মাপা এখনো দেখলাম না। বেদ জিনিসটা কি? যদি আমরা একটা লেন্স চয়েস করি, এই লেন্সের স্ট্রাকচারটা এমন হয় যে এর মধ্যের দিকটা মোটা কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যায়, তাহলে এর বেদ যদি এতে মাপতে যায় এক্স্যাক্টলি বেদ পাবো না, কারণ এই জায়গাটার বেদ কি হবে? কম, এই জায়গাটার বেদ কি? বেশি। ন্যাচারালি এটা ঠিকঠাক ফিট হবে না। তাহলে এর বেদ কি করে মাপবো স্যার? না এটা মাপতে পারবে, না ঠিক করে এটা মাপতে পারবে, এও মাপতে পারবে না, কারণ এখানকার আলাদা এখানকার আলাদা। ঠিক বলছি তো? তার জন্য এর বেদ মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে, তাকে বলি আমরা স্ফেরোমিটার।
এটাকে এর উপর বসাতে হয় এইভাবে, দিয়ে তার একটা গণনা আছে, তার সাহায্যে এই বেদ মাপা যায়। একটা লেন্স কত মোটা, এই যন্ত্রের নাম হচ্ছে স্ফেরোমিটার। এখানেও একটা ভার্নিয়ার আছে, দেখো এটা হচ্ছে সার্কুলার স্কেল, এই যে সার্কুলার স্কেল দেখতে পাচ্ছ, এটা সার্কুলার স্কেল ঘুরছে, আর এটা হচ্ছে লিনিয়ার স্কেল, এখানে দাগ কাটা আছে। তাহলে এটা ঘুরবে আর লিনিয়ার স্কেল চেঞ্জ হবে, কিন্তু এটা থেকে সাবধানে খুঁজা লেগে যায়, বুঝতে পেরেছি। কিন্তু এটা এখানে তো পড়ানো নেই, এটা প্র্যাকটিক্যাল করাবো তখন বুঝে যাবে, প্র্যাকটিক্যাল করাবো তখন। মেজারমেন্ট কি বোঝাতে পারলাম? মেজারমেন্ট টপিকটা কি বোঝাতে পারলাম আমি? কারোর মনে কোনো সন্দেহ? বলো অঙ্কিত, কিছু বলছো? বলতে পারো, বুঝতে পেরেছো? সরে যাবো একটু, বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার? কোনো সমস্যা? রূপসা বুঝতে পেরেছো? ওকে, টপিক এবার লিখবো আমরা এরর ক্যালকুলেশন। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক পড়বো এরর। বলিও না যে স্যার এরর তো পড়েই নিলাম, পজিটিভ এরর, না না না, এরর শুরু হলো সবে পড়ানো। এই কটা বাজছে রে? 8:30 বাজছে। এই কটা বাজছে রে? 9:30। বকিস না, 9:30 বাজে নাকি? এই বাবা 9:20, পাগল হয়েছে, অনেক দেরি হয়ে গেল। কি বাবা, আমি এত পড়াতে সময় নিয়ে নিলাম? কতক্ষণ ধরে বকছি আমি কতক্ষণ ধরে বকছি এই টপিকটার উপর? আমার গলাবি লাইক, আরে এবার চুপ কর, আর কত বকবি তুই? বকেই যাচ্ছিস তো, তাই না? এই নড়ে গেছে ক্যামেরা, কি জানি তো। চলো প্লিজ কনসেন্ট্রেট করো। নিট জয়েন্টের ফেভারিট জায়গা, এখান থেকে কোশ্চেন দেয়। এরর অ্যানালাইসিস সব থেকে ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, খুব মন দিয়ে শুনবে, সবচেয়ে সহজ, কিন্তু না বুঝলে একদম কঠিন। এরর কি জিনিস? যখন কোনো একটা যন্ত্র মাপতে যাব, কোনো একটা লেংথ বা কোনো একটা ভলিউম বা কিছু মাপতে যাব, কোয়ান্টিটি, তখন আমাদের ভুল হয়ে যায়। ভুলটা অনেক রকম কারণে হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা এররকে দুভাগে ভাগ করব। আমি এগুলো লিখছি না, নোটসে আছে পড়ে নিও, বা একটা টেক্সট বই তোমরা ফলো করবে। টেক্সট বই হচ্ছে ছায়া, প্লিজ ছায়ার টেক্সট বই বলে কোনো কিছু হয় না, এরকম মোটা বই। এইটা হচ্ছে সেমিস্টার 1-এর জন্য, এই বইটাই ভালো। মার্কেটে আরো বই আছে, অনেকে কিনতে পারো মন হলে পারে, কিন্তু ওগুলো সাজানোই থাকবে, পড়া আর হবে না। তো বেকার বেশি বই কিনে লাভ নাই, ছায়ার বইটা কিনে নিও, ঠিক আছে? এটা হচ্ছে আপডেটেড বই। পুরোনো বই এখন আমি নিতে মানাই করবো, কারণ বইটা চেঞ্জ হয়েছে অনেকটা। পুরোনো বই আগে হলে বলতাম, কিন্তু এবছর অনেক চেঞ্জ হয়েছে, সো পুরোনো না কেনাই ভালো। দুটো বই একসাথে দেবে, আমি জানি না কত পার্সেন্টেজ ছাড় ফাড় দেবে, তোমরা যেখানে কলেজ স্ট্রিট গিয়ে কিনে নিও। ছায়ার বই কিনবে, জয়েন্ট নিটের এখন কোনো বই কেনার দরকার নাই, আমি বলে দেবো তারপর কিনবে। তবে হ্যাঁ, ছায়া এই তোমরা কলেজ স্ট্রিট গেলে এনসিইআরটিটা কিনে রেখো। এনসিইআরটি কিনতেও পারো, ওর পিডিএফ আছে, দরকার পড়লে পিডিএফ থেকে প্রিন্ট করে পড়তে পারো, অনেক কম টাকাতেও হবে, অসুবিধা নাই, ঠিক আছে? এনসিইআরটি বোধহয় আমারই প্রিন্ট করা আছে এক কপি এনসিইআরটি, এই যে এটা পুরোটা এনসিইআরটি, এটা আমারই প্রিন্ট করা আছে, কারণ জয়েন্ট নিট পড়াতে গেলে আমার তো লাগে, ঠিক আছে? এটা হচ্ছে এনসিইআরটির বই। ওকে, কিছু না, এনসিইআরটি বই বেকার বই, মানে অন রেকর্ড বলা উচিত না বেকার, ভালোই বই, বাট মানে ওর থেকে আরো অনেক কিছু আমরা শিখবো, অ্যাকচুয়ালি অত কিছু নেই ওখানে। ওকে শোন, এবার আমি তোকে একটা দৈর্ঘ্য মাপতে দিলাম, ওকে একটা মাপতে দিলাম, ওকে একটা মাপতে দিলাম, কিন্তু তিনজনের মাপ তো ভুল হতেই পারে। অর্গ্যান ভাই, চোখ দিয়ে দেখছিস, সো চোখ দিয়ে দেখলে পরে চোখের ত্রুটি অনেক সময় থাকে, বা ঠিক আছে মন নাই, এইরকম এরর অনেক রকম দেখা যায়। এর উপর ভিত্তি করে এররকে আমরা দুভাগে ভাঙবো, একটাকে বলবো সিস্টেমেটিক এরর, আর একটাকে বলবো র্যান্ডম এরর। হোয়াট ইজ সিস্টেমেটিক এরর? ধর একটা ইনস্ট্রুমেন্ট ভুল, যেটা এখনই বললাম, ইনস্ট্রুমেন্টের জিরোর সাথে জিরো মিলছেই না, তাহলে আমি যা মাপবো সবই ভুল, দ্যাট ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্ট নিজেই ভুল, তো আমি তো ভুল মাপবই। 2 নাম্বার পার্সোনাল এরর, আরে ঠিক আছে মাপতেই তো হবে, তো বললাম না এখনই যে একটাও দাগ মিলছে না, চল একটা দাগ নিয়ে নে, 4 নম্বর দাগ, ভুল তো, ও তো অ্যাকচুয়াল মাপ হলো না, তাহলে এটা হচ্ছে পার্সোনাল এরর, যে তুমি নিজে ভুল করছো ভাই, জেনে শুনে, যে না এটা তো ভুলই মাপছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, প্র্যাকটিক্যাল খুব একটা ভালো, মানে আমি করতাম না প্র্যাকটিক্যাল। কেন প্র্যাকটিক্যাল করতাম না? আমাদের ক্লাসের মেয়েরা খুব ভালো প্র্যাকটিক্যাল করতো, তাদের জীবনে ধৈর্য ছিল খুব, আমার ধৈর্য একদমই নাই। আমি প্র্যাকটিক্যাল গিয়ে চুপচাপ বসে থাকতাম, ওরাই মাপ টাপ নিত। যেমন ধর ভার্নিয়ার, এই মাপ তো নিতে হবে, এই ঠিক আছে, আচ্ছা কার সাথে মিলছে একটা বসিয়ে দিলে কি আছে,
কোনো ব্যাপার আছে বসিয়ে দিলে? তার জন্য না আমি আলোতে যাব, কোনটা মিলছে, 5 মিনিট সময় নেই আমার কাছে সময়, ছাড়ো, তার থেকে বদলে অন্য কিছু শেখো যেটা আমি জানি না। এ তো এমনি বর্তমান যুগে ডিজিটাল বেরিয়ে গেছে রে ভাই। এখানে ডিজিটাল মানে এখানে ডিজিটাল দেখা যাবে, এরকম করে তুই দেখাবি, ও ডিজিটাল দিয়ে দিবে কত হলো। মাপ শেখার তো দরকারই নাই আমার, ন্যাচারাল। তো আমার শিখে কোনো লাভ নাই এগুলো। যেমন অনেকে কি বলে, আমি একদমই তথ্য বা ডেটা মুখস্থ রাখার পক্ষে খুব ঘোর বিরোধী। আরে ক্যালকুলেটর আছে তো, ক্যালকুলেটর বানিয়েছি কিসের জন্য? তুমি আমাকে একটা ফিজিক্সের ক্রিটিক্যাল প্রবলেম দাও, সলভ করতে না পারলে তখন তো আমি আছি, তাই না? বাট আমাকে এখন গুণ করতে দিয়েছে 2.2 এর সাথে 2.23456 গুণ কর। আরে ভাই ক্যালকুলেটর আছে ইউজ কর, মোবাইল আছে ইউজ কর, কিন্তু আমাকে একটা প্রবলেম দাও যে এখান থেকে যদি ব্রিজ বানাই, ব্রিজের ভাইব্রেশনের জন্য ওই পিলারটা কতটা বার কাঁপবে, চল মাপ। সো দ্যাট উইল বি ইয়োর প্রবলেম না। সো অ্যাকচুয়াল প্রবলেম কোনোদিন ক্যালকুলেশন নয়, তার জন্য ক্যালকুলেটর দেওয়া উচিত। কিন্তু আমাদের পর্ষদ ক্যালকুলেটর তুলে দিল, পর্ষদ ক্যালকুলেটর 11 তুলে দিল। এবার তুই ভাব, তোকে একটা গুণ প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসছে 23,237.2567 বাই 29.286, চল ভাগ কর আধ ঘন্টা ধরে। এটা কি করে করব? তাহলে পর্ষদ একদম অন রেকর্ড বলছি, পর্ষদের এটা উচিত যে ডিজিট গুলো যেন ঠিক থাকে, ভাগ গুণ করতে আমার যেন সুবিধা হয়, সে ঠিক থাকে যেন। এমন নয় যে একটা ভাগ করতে বা গুণ করতে এমন আসছে ক্যালকুলেশন করে যে আমার গুণ করতে আমার আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে, সেটাও তো ক্ষতি। তো ক্যালকুলেটর তুলেছ খুব ভালো, কিন্তু ক্যালকুলেটর তোলার ফলে ডিজিট গুলো যেমন এমন হয় যেন আমার ডিজিট গুলো কাছাকাছি থাকে, ঠিক আছে? না হলে পরে কিন্তু ক্যালকুলেটরে একটা অঙ্ক করতে তো সময় লেগে যাবে অনেক, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল অত গুরুত্ব দেওয়ার দরকার নাই প্র্যাকটিক্যাল নিয়ে, অনেস্টলি স্পিকিং। যে প্র্যাকটিক্যাল তো, আরে ভাই থিওরি থেকে তো প্র্যাকটিক্যাল, থিওরি পড়বি তো প্র্যাকটিক্যাল পারবি। আবার অনেক ফিজিক্স আছে যেগুলো প্র্যাকটিক্যাল দেখে থিওরি করা, আমি আগে আলোচনা করেছিলাম, ফেনোমেনোলজিক্যাল থিওরি বলা হয় তাদেরকে। মানে আমি দেখছি দুটো চার্জ পরস্পরকে বিকর্ষণ করছে, এবার তার মেজারমেন্ট করলাম, দিয়ে থিওরি নিয়ে এলাম, একরকম হয়। আর আমরা থিওরি পড়ে তারপর প্র্যাকটিক্যাল করব, কিন্তু আমরা এমন কোনো প্র্যাকটিক্যাল করে নেবো না যেটা থিওরি জানি না, তাই তো মুশকিল। সো আগে থিওরি জেনে তারপর প্র্যাকটিক্যাল করাটা বুদ্ধিমানের কাজ। আমি যেহেতু তোমরা এখনো শিখছো, তুমি এখনো সায়েন্টিস্ট হয়ে যাওনি, যদি সায়েন্টিস্ট হয়ে যেতে তাহলে তোমাকে বলে দিতাম তো ছাড়, তুই যা মন যাই কর, তুই যাই করবি ভালোই করবি, এই ভেবে নিতাম। কিন্তু যেহেতু আমরা এখনো শিখছি, সেজন্য আগে থিওরি পড়ার পর জানাটা ভালো। এই যে আমি পুরো থিওরি পড়ালাম, কোনটায় স্লাইড ক্যালিপার্স, কিভাবে মাপতে হয়, তারপর যদি তোমাদেরকে এখন প্র্যাকটিক্যাল করতে দিই তোমাদের ইজি হয়ে গেল। কিন্তু প্রথমে বলে দিলাম চল প্র্যাকটিক্যাল করি, তারপর পরে থিওরি করে যাবো, হবে না। আরে যে পিয়ের ভার্নিয়া সে তো ভেবেছে তার মতো, আমরা কি তার মতো ভাবতে পারবো? থরি না, এখন আমরা তো ভাবতে পারবো না রে ভাই, বুঝতে পেরেছি কনসেপ্টটা? চলো, সো প্র্যাকটিক্যালের জায়গা আছে, প্র্যাকটিক্যালি অত চাপ দেওয়ার দরকার নাই। তুমি থিওরি ভালো করে বোঝো, ফিজিক্সের থিওরি ভালো করে বোঝো অবভিয়াসলি। চলো প্র্যাকটিক্যাল মতো করবে, তার মধ্যে আমি 5-6টা প্র্যাকটিক্যাল আমি নিজেই করে দেবো, অসুবিধা নেই। চলো ঠিক আছে, এরকম। তাহলে ধরো 3টে দৈর্ঘ্য মাপতে দিয়েছি, 3টে দৈর্ঘ্য 3 রকম মান এলো, হতেই পারে ভাই 3 রকম দৈর্ঘ্যর মান এলো, তুমি একটা মেপেছো, ও একটা মেপেছো, ও একটা মেপেছে, 3টে দৈর্ঘ্য 3 রকম মান। কি কি না, তো আমি ধরলাম সেই মানগুলো হলো x1 x2, খুব ভালো করে বুঝবে, x3, 3টে মান এলো। এবার কোনটা আসল ভ্যালু স্যার? ও বলবে না আমি ঠিক মেপেছি, ও বলবে আমি ঠিক মেপেছি, ও বলছে আমি ঠিক মেপেছি। 3টেই মাপ তো ওরা জেনুইন মাপ মেপেছে, বোঝাতে পারছি ব্যাপারটা দেবস্মিতা? বুঝতে পারছো তো? 3টে মাপই তো ওরা জেনুইন মেপেছে, বুঝে শুনে মেপেছে। এবার কোনটা আসল, তার জন্য আমি মীমাংসা কিভাবে করবো? চল গড় করে লে, যেটা হয় সেটাই ঠিক তো, চল গড় করে লে। তাহলে 3টে ভ্যালু যেটা মেপে পেলাম, সেখান থেকে যদি আমি ট্রু ভ্যালু বার করতে চাই, তাহলে আমি তাদের অ্যাভারেজ বার করব। ট্রু ভ্যালু ইংলিশে লিখবো, বাংলায় বলা হয় সঠিক মান, দরকার নাই ট্রু ভ্যালু লেখো। তাহলে কত হবে? x1 প্লাস x2 প্লাস x3 বাই কত হলো 3, এইটাকে বললাম আমি x। তাহলে আমরা সঠিক ভ্যালু বা ট্রু ভ্যালু পেলাম কত? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটাকে বললাম x। কিন্তু আমরা তো মেপেছিলাম ভাই x1 x2 আর x3, আর স্যার আপনি বলছেন x, তাহলে তো মাপে ভুল হয়ে গেছে। হ্যাঁ না বল, কারণ মান আমার বেরোলো x, কিন্তু অ্যাকচুয়াল মান তো x1 x2 আর x3, তাহলে প্রত্যেকটার জন্য আমার এরর হয়েছে। হ্যাঁ না বল, প্রত্যেকটার জন্য আমার এরর হয়েছে। তাহলে প্রথম এরর ডেল্টা x1, এটা নিচ্ছি। ডেল্টা x1 কত না, তো ডেল্টা x1 সমান
এক্স মাইনাস এক্স ওয়ান তার মড নিলাম। কেন মড নিলাম? আরে ভাই এখান থেকে যাই বেরোবে সেটা কিন্তু পজিটিভ ভ্যালু নেব, মানে সব সময় বড় থেকে ছোটকে বাদ দেব। ঠিক আছে, তুমি এভাবে ভাবতে পারো। মড যদি চিহ্ন দিতে ভুল হয় আমি বলছি তুমি এই চিহ্নটার বদলে এই চিহ্নটা ইউজ করো। পার্থক্য চিহ্ন বলে এটাকে, যে এক্স এর সাথে এক্স ওয়ানের পার্থক্য, মানে আমি পজিটিভ ভ্যালুটাকেই নেব। ঠিক আছে, এটা ইউজ করতে পারো বা তুমি ইউজ করতে পারো মড। চলো আমি মড ইউজ করছি যেহেতু তোমাদের বইয়ে মড ইউজ করা আছে। এবং তাহলে এক্স টু মাপতে গিয়েও ভুল হয়েছে। এগুলো কি বেরোচ্ছে বলতো? এগুলো কি বেরোচ্ছে? এরর বেরোচ্ছে। হ্যাঁ না বল, ত্রুটি তো, এরর বেরোচ্ছে। কত ভুল মেপেছো না? তো এক্স মাইনাস এক্স টুর মড and delta x3 should be equal to x minus x3 এর মড। এগুলো ভুল বেরোলো যে আমি কতটা ভুল মেপেছি, ঠিক বলছি তো? এবার ভুল তো একটা বেরোবে, তিনটে আলাদা আলাদা ভুল বেরিয়ে গেল। তাহলে আসল ভুল কোনটা? তাহলে আবার কি করব? তাদের গড় করব। সো এদের মধ্যে থেকে অ্যাকচুয়াল ভুল বার করার জন্য আমরা যেটা করব সেটা তাদের গড়, এটাকে বলবো আমরা অ্যাবসোলুট এরর। এবং অ্যাবসোলুট এররকে আমরা লিখছি কত না, তো ডেল্টা এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স টু প্লাস ডেল্টা এক্স থ্রি বাই কত 3, এটাকে আমরা বলছি ডেল্টা এক্স। কিন্তু এটা কেমন হবে? প্লাস মাইনাস। কেন? পজিটিভ এরর অর নেগেটিভ এরর। পজিটিভ এরর অথবা নেগেটিভ এরর, প্লাস মাইনাস এক্স আসবে। বুঝতে পারলাম? এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার। এবার অ্যাবসোলুট এররটাকে কি লিখলাম? ডেল্টা এক্স। এবার অ্যাবসোলুট এরর, অ্যাবসোলুট এরর একে যদি ট্রু ভ্যালু দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি মানে অ্যাবসোলুট এরর এর বাংলা হচ্ছে চরম ত্রুটি। দেখ শুনে বিরক্ত লেগে যাবে, চরম ত্রুটি। তাহলে অ্যাবসোলুট এরর বা চরম ত্রুটি একে যদি ট্রু ভ্যালু দিয়ে ভাগ করো কি পাবে তুমি? রিলেটিভ এরর। এর আগে আবার প্লাস মাইনাস থাকবে না, এর আগে প্লাস মাইনাস থাকবে না। এবং যদি অ্যাবসোলুট, তার মানে এটা কত হবে? তার মানে এটা কত হবে? ডেল্টা এক্স বাই কত লিখবো? হ্যাঁ না বল প্লিজ, দয়া করে এক্স এক্স কেটে দিয়ে ডেল্টা ফেলে রেখে দিও না। তাহলে ডেল্টা এক্স মানে হচ্ছে অ্যাবসোলুট এরর, হ্যাঁ না বলো, আর এক্স মানে হচ্ছে ট্রু ভ্যালু, তাই ভাগ করে দিয়েছি ভাই। এবার রিলেটিভ এরর এর সাথে যদি আমি 100% গুণ করে দিই তাহলে আমি পাবো পার্সেন্টেজ এরর, তাহলে আমি পাবো পার্সেন্টেজ এরর। কে বুঝিসনি বল? এবার দেখ বুঝবি, চল আমরা একটা প্র্যাকটিক্যাল নেই, একটা প্র্যাকটিক্যাল ভ্যালু। ওকে, দেখ ধর তিনটে মাপ নিতে গেছি, দেবস্মিতা ঘুম পাচ্ছে, দেখো দিও মার্কারটা কোথায় গেল? দেখ ধর তিনটে মাপ, এক্স ওয়ান একটা মাপ আমি নিলাম, সেটা ধর 2.2 সেন্টিমিটার, এক্স টু নিলাম 2.4 সেন্টিমিটার, এক্স থ্রি নিলাম 2.6 সেন্টিমিটার। ধর আমি নিলাম তিনটে মাপ নিলাম। এবার তিনটে মাপ তো তিনজন জেনুইন মাপ নিয়েছে ভাই, তাহলে ট্রু ভ্যালু কি করে বার করব? না তো স্যার ট্রু ভ্যালু আপনি তো বার করেছেন এরর, মানে যোগ করে ভাগ, মানে অ্যাভারেজ। অ্যাভারেজ করো 2.2, 2.4, 2.6/3 কত হবে রে? 2.4। দেখতো তাই হচ্ছে কিনা? তাহলে ট্রু ভ্যালু দেখ বেরিয়ে গেল, এটা এক্স এর ভ্যালু, হ্যাঁ না বল? তাহলে ট্রু ভ্যালু কি করে বার করতে হবে বুঝতে পারলাম? ট্রু ভ্যালু কি করে বার করতে হবে বুঝতে পারলাম? বল হ্যাঁ না? বুঝতে পেরেছিস তো? একদম একদম বাম দিকের সাথে ডান দিক মেলা, একদম আমি একদম কপি পেস্ট করছি, বাম দিকের সাথে ডান দিক মেলাও, কপি পেস্ট করছি আমি। ওকে ওকে, এবার তাহলে ট্রু ভ্যালু পেয়ে গেছি। এবার তাহলে এরর গুলো বার করতে হবে, হ্যাঁ না বলো? তাহলে ফার্স্ট এরর ডেল্টা এক্স ওয়ান যদি বার করতে চাই তাহলে আমি বারবার বলেছি বড় থেকে ছোটকে বাদ দেবো। তাহলে 2.4 মাইনাস কত লিখবো? 2.2 সমান 0.2 সেন্টিমিটার, হ্যাঁ না বল? তাহলে সেকেন্ডের ত্রুটিটা কত? 2.4 মাইনাস 2.4 সমান কত? 0 সেন্টিমিটার। এটাও কিন্তু 0 লিখতেই হবে নাকি রে? এতে কোনো ত্রুটি হয়নি। অ্যান্ড ডেল্টা এক্স থ্রি এটা কত হবে? তাহলে 2.6 মাইনাস 2.2 মানে কত?
0.2 সেন্টিমিটার। আমি কি ঠিক? দেখ একদম এক্স্যাক্টলি দেখ। তাহলে এখান থেকে কি আমি অ্যাবসোলুট এররটা বার করতে পারবো? কি করে বার করবো অ্যাবসোলুট এরর? স্যার অ্যাবসোলুট এরর বার করবেন আপনি হচ্ছে এগুলোর অ্যাভারেজ, হ্যাঁ না বল? তাহলে 0.2 প্লাস 0 ধরবেন না স্যার? না ধরবো। 0.2 বাই কত? কারণ 3 বার তুমি মাপ নিচ্ছ, হ্যাঁ না বলো? সেই জন্য কত হচ্ছে 0.4 বাই কত 30 মানে 2/15, 2/15, ঠিক তো? তাহলে তোমার অ্যাবসোলুট এরর এলো প্লাস মাইনাস 2/15 সেন্টিমিটার, হ্যাঁ না বলো? প্লাস মাইনাস 2/15 সেন্টিমিটার। তাহলে রিলেটিভ এরর কত? আরই লিখলাম, রিলেটিভ এররকে আরই লিখলাম। রিলেটিভ এরর কি করে বার করবো? অ্যাবসোলুট এরর বাই ট্রু ভ্যালু। তাহলে অ্যাবসোলুট এরর কত স্যার? 2/15 প্লাস মাইনাস আবার নেব না কেন? রিলেটিভ এররে প্লাস মাইনাস নেব না। এক্স কত? এক্স তো ট্রু ভ্যালু কত স্যার? 2.4। তাহলে 2/15 ইন্টু 24 যাবে দাঁড়া, এটাই তোমার ক্যালকুলেশন। চলো ঠিক বলছি তো? দেখো একবার ক্যালকুলেশন দেখো। রিলেটিভ এরর মানে কি বললাম? অ্যাবসোলুট এরর বাই ট্রু ভ্যালু। তাহলে এবার দেখো 3 4 4 6 তার মানে কত হলো? 1/18, হ্যাঁ না বল? কিন্তু তার কোনো একক হবে না, হ্যাঁ না বল? একক হবে? কেটে যাবে একক, দেখ ভালো করে দেখ, একক কেটে যাবে। আর পার্সেন্টেজ এরর যদি বার করতে চাও তাহলে পার্সেন্টেজ এরর সমান 1/18 ইন্টু কত হবে? 100%, মানে 100/18%। চলো মানে 50/9%। 18 কি করে এলো? ভুল করলাম নাকি রে? হ্যাঁ ভুল করেছি কোথাও? এই যে দশমিক উপরে গেল 20 হলো, দেখে নাও। ঠিক আছে বলো, এই বাম দিক আর ডান দিক কি একই সেম বাট ডিফারেন্ট? সেম তো? প্র্যাকটিক্যালি বুঝলাম বল। না ট্রু ভ্যালু তো 2.4। ট্রু ভ্যালু থেকে বাদ দিতে হবে তো? না আমি কি বললাম? মড আছে তো, পজিটিভ ভ্যালু নেবো তো, তাই বড় থেকে ছোটকে বাদ দেবো। ওকে ঠিক আছে? ওকে ক্লিয়ার হয়েছে? क्लियर? समझ में आया? हो गया? এবার কোনো একটা কোয়ান্টিটি সব সময় যে এরকম ভাবে দেবে তার তো কোনো মানে নাই। কোনো একটা কোয়ান্টিটি তো যোগও থাকতে পারে, গুণও থাকতে পারে। যেমন ধরো ভরবেগ তো একটা কোয়ান্টিটি, রাশি, হ্যাঁ না বল? যার মানে ভর গুণিত বেগ। এবার ভর মাপতে ত্রুটি, বেগ মাপতেও ত্রুটি হতে পারে। তাহলে ভরবেগ মাপতে কত ত্রুটি? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? তাতে সমস্যা, তাই না? তাহলে আমাদেরকে এবার বিভিন্ন কোয়ান্টিটির এরর গুলো বুঝতে হবে। চলো বুঝি। দেখো ধরো একটা কোয়ান্টিটি আছে এক্স, ধরো একটা কোয়ান্টিটি আছে সে এক্স, এক্স মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে এক্স এর ত্রুটি কত হবে? ভালো করে বোঝ। এক্স হচ্ছে একটা কোয়ান্টিটি যেটা এ আর বি দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি দিয়ে তৈরি। এবার এক্স মাপতে গেলে আমার এরও ত্রুটি হবে, আর কার ত্রুটি হবে? বি এরও। তুই বল, আমি যতই রাশি মাপি আমার ত্রুটি কি কখনো কমতে পারে? ত্রুটি সবসময় কি হবে বলতো? বাড়বে। আমি যাই রাশি মাপি, ধর আমি একটা দৈর্ঘ্য মাপলাম, যা ত্রুটি হলো ওই দৈর্ঘ্যটাকে আবার মাপলে ত্রুটি কি হবে? বাড়বে। স্বাভাবিক, ত্রুটি বাড়বেই তো, ত্রুটি কোনোদিনও কমবে না। তাহলে এর ত্রুটি কত হবে স্যার? তাহলে ডেল্টা এক্স বাই এক্স, এটাকে কি রিলেটিভ এরর বলবো, হ্যাঁ না বল? এটাকে কি রিলেটিভ এরর বলবো? এক্ষুনি শেখালাম রিলেটিভ এরর। এই যে দেখ ঠিক বলছি তো, মনে কর
গল্প করার অনেক সময় পাবি, বাড়ি গিয়ে হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, বসে যাস। এখন বোঝ, এখন বোঝ। ত্রুটি মানে কি বোঝালাম? রিলেটিভ এরর মানে ত্রুটি বাই ট্রু ভ্যালু। ত্রুটি মানে ডেল্টা এক্স, ট্রু ভ্যালু মানে কত? এক্স। এটা কি এর ত্রুটি? তাহলে এর ত্রুটি কত হবে স্যার? ডেল্টা এ, হ্যাঁ না বল। আর বি এর ত্রুটি কত হবে? ডেল্টা বি। কিন্তু তুমি ত্রুটিটা মাপছো কার? এ প্লাস বি এর, হ্যাঁ না বল। এ প্লাস বি এর, তাই এর নিচেও কত থাকবে? এ প্লাস বি। আমি কি বোঝাতে পারলাম? কখনো বিয়োগ লিখবো না, এখানে মাইনাস থাকতো তাও কি লিখতাম? প্লাস। মানে আমার যদি এক্স সমান এ মাইনাস বি থাকতো, ত্রুটি কোনোদিনও বিয়োগ হবে না। তাহলে ডেল্টা এক্স বাই এক্স কি লিখতাম? ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই কত লিখবো? 3। ধরো এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, গুণ আকারে আছে, যেমন কি বললাম ভরবেগ সমান ভর ইন্টু, হতেই পারে। এবার ভরের ত্রুটি আর বেগের ত্রুটি কি হবে? গুণ হয়ে যাবে না, ত্রুটি সবসময় কি হয়? সেই জন্য ডেল্টা এক্স বাই এক্স সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তুমি বলবে স্যার এখানে এ প্লাস বি হলো কেন, আর এখানে বাই এ বাই বি কেন হলো? এটা গুণ আছে, এক্স মানে এ, এক্স মানে বি, তাহলে এক্স এর ত্রুটি এ, এক্স এর ত্রুটি বি, তাই এ বি আলাদা আলাদা ভাবে যাবে। তাই গুণের ক্ষেত্রে এটা আলাদা আলাদা ভাবে ত্রুটিকে যোগ করা হয়, ডেল্টা এ বাই এ, ডেল্টা বি বাই বি। কিছু বলছো বাবা? অলওয়েজ। 4 নাম্বার, ধরো এক্স সমান এ বাই বি আছে, ভাগ আছে, ভাগ থাকলেও ত্রুটি কি হবে? ত্রুটি সবসময় কি হবে? যোগ। তাহলে ডেল্টা এক্স বাই এক্স কত হবে? এগেইন ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। সব সময় তো এইভাবেই থাকবে তার কোনো মানে নাই, পাওয়ারেও তো থাকতে পারে, এ স্কোয়ার বি, এ বাই বি কিউব, এরকমও তো হতে পারে। 5 নাম্বার, ভালো করে দেখে জায়গাটা। ধর এক্স মানে এ টু দি পাওয়ার 5 বি কিউব রুট সি ডি স্কোয়ার, এরকম একটা রাশি। আরে বাপরে বাপ, কি কি নিয়ে নিলেন? এর ত্রুটি কি হবে স্যার? তুই বল। এ টু দি পাওয়ার 5 মানে এ কবার গুণ আছে, তাহলে এ কে কবার মাপতে হবে? ত্রুটিও কবার হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এর ত্রুটি যদি 5 বার হয়, তাহলে এর ত্রুটি কত হয় স্যার? ডেল্টা এ বাই এ, হ্যাঁ না বল। এর ত্রুটি কি এটা হয়, হ্যাঁ না বল। কিন্তু কবার হবে সেটা কে বুঝলি না বল। তার মানে পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে এবং এরর লিখবো। তাহলে এবার বি কিউবটা কি করে লিখবো? 3 ডেল্টা বি বাই বি, হ্যাঁ না বল, হ্যাঁ না বল। সিমিলারলি রুট সি মানে এবার তো রুট স্যার, আরে রুট মানে কত? টু দি পাওয়ার হাফ, হ্যাঁ না বল। রুট মানে টু দি পাওয়ার হাফ, তার মানে কত হবে? প্লাস সি এর মাথায় হাফ আছে, তাহলে হাফ ডেল্টা সি বাই ডি স্কোয়ার, এগেইন প্লাস 2 ডেল্টা ডি বাই ডি। কে বুঝিসনি বল, কে বুঝিসনি বল। এই জায়গাটা ভালো করে বোঝো, পাওয়ার যা থাকবে পাওয়ারটা সামনে গুণ হয়ে যায়। দেখো আমি যদি পাওয়ার না দিতাম তাহলে এ বির ফর্মুলা এটা মানতো, আর এ বি বাই সিডির ফর্মুলা এটা মানতো। এবার পাওয়ার দিয়ে দিচ্ছি মানে পাওয়ার গুলো সামনে এসে গুণ হবে। কেন? কারণ এ টু দি পাওয়ার 5 মানে এ কে কবার মাপতে হবে, তাহলে ত্রুটির পরিমাণও কত হবে? তুমি যতবার মাপবে ত্রুটির পরিমাণ তোমার ততবারই হবে, এটা প্রবাবিলিটি, হ্যাঁ, বা পসিবিলিটি। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? বলতে পারলাম। চল একটা উদাহরণ নিই, দেখ তাহলে বুঝতে পারবি। ধর আমি একটা স্ফেয়ার আছে, ফুটবল, ধর ফুটবলের রেডিয়াস মাপবো। ধর ফুটবলের কি মাপবো? রেডিয়াস। এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার তো? ফুটবলের আমি রেডিয়াস মাপবো, ভালো করে বোঝ বেটা। ফুটবলের রেডিয়াস তো একবারই মাপবো, রেডিয়াস মেপে নিলাম। কিন্তু আমি এমন ভাবে মেপেছি আমার রেডিয়াসের মাপতে গিয়ে ত্রুটি হয়ে গেছে ভাই 2%। আমি ত্রুটি ভুল করে ফেলেছি, হতেই পারে, মানুষ মাত্রায় ভুল হয়। তাহলে আমি রেডিয়াস মাপতে গিয়ে ভাই ভুল করে ফেলেছি। কত ভুল করেছি? 2%, 2% ভুল করেছি।
তাহলে এর ভলিউম মাপতে কত ত্রুটি হবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। মানে আমি রেডিয়াস মেপেছি, তার এরর হয়েছে 2%, তাহলে ভলিউম মাপতে আমার ত্রুটি কত হবে? এটা আমার কোশ্চেন। আমি কি কোশ্চেনটা বোঝাতে পেরেছি? কোশ্চেন কি সবার মাথায় ঢুকেছে? আমি একটা স্ফেয়ার ফুটবলের রেডিয়াস মেপেছি ভাই, মাপতে গিয়ে আমার 2% ভুল হয়ে গেছে, তাহলে তার ভলিউম মাপতে কত ত্রুটি হবে? ইটস মাই কোশ্চেন, সিম্পল। ইউ গেট ইট? এবার তাহলে ভলিউমের সাথে রেডিয়াসের ফর্মুলা কি স্যার? না তো আমরা জানি ভলিউম মানে 4/3 পাই আর কিউব, হ্যাঁ না বল? তাহলে ভলিউম মাপতে গেলেও রেডিয়াসের ত্রুটি হবে আমার, হ্যাঁ না বল? আর রেডিয়াসের ত্রুটি হয়েছে মানে ভলিউমের ত্রুটিও হবে, ন্যাচারাল, তাই না? লিঙ্ক তো, 11 না পড়বে 12 ফেল করবে, ন্যাচারাল লিঙ্ক তো। ঠিক আছে, 4/3 পাই, এই 4/3 পাই এটা কি সংখ্যা, হ্যাঁ না বল? সংখ্যার জীবনে ত্রুটি হয়? 2 এর ত্রুটি কি হয়? কিছু হয় না। 2 মাপতে 2 তো 2, সংখ্যার ত্রুটি হবে না। তাহলে ভি এর ত্রুটি কার উপর ডিপেন্ড করবে? আর কিউব। তাহলে আমি যদি ভি এর ত্রুটিটাকে ডেল্টা ভি বাই ভি লিখি, এটা কি ভলিউমের ত্রুটি, হ্যাঁ না বল? ঠিক তো, এদিকে থাকা ভলিউমের ত্রুটি তো, তাহলে ভলিউমের ত্রুটি নিশ্চয় আর কিউবের ত্রুটির সাথে সমান হবে। কিউব থাকলে কি হয়? তাহলে 3 সামনে আসবে, আর আর এর ত্রুটি আর ডেল্টা আর বাই আর মানে কত পার্সেন্ট? তাহলে ভলিউম পরিমাপে কত পার্সেন্ট এরর? চলো কে বুঝতে পারোনি বলো। ক্লিয়ার? এত দূর মজা পাইছি নাকি? এত দূর কি ক্লিয়ার? কিচ্ছু হয়নি, এখন অনেক পড়ানো বাকি। এত দূর ক্লিয়ার? তোমরা যত চুপ করবে তত ভালো তোমাদের পক্ষে, তাহলে আমার ছুটি দিতে 10:30 বেজে যেতে পারে। যাদের দূরে বাড়ি তারা বেরিয়ে যেতে পারিস। চলো, এত ক্লিয়ার? এত ক্লিয়ার? চলো এবার ধরো প্লিজ, ধরো আমি বলছি যে জেড একটা কোয়ান্টিটি যেটার ভ্যালু হচ্ছে এ কিউব রুট সি বাই কিউব রুট অফ বি, যেখানে এ পরিমাপের ত্রুটি মানে ডেল্টা এ বাই এ হচ্ছে 1%, ডেল্টা সি বাই সি এটা মানে হচ্ছে 2%, অ্যান্ড ডেল্টা ডি বাই ডি এটার ত্রুটি হচ্ছে 3%। তাহলে ডেল্টা জেড বাই জেড কত হবে? চলো বার করো। ইউজ দিস ফর্মুলা নাকি রে, হ্যাঁ না বল? চলো ইউজ করো। আমি তোমাদেরকে কথা বলতে বলিনি বাবা, প্লিজ। হুম, 3 প্লিজ, কথা নয়। প্লিজ, কথা নয়। ফাইভ পার্সেন্ট কি করে এলো দেখ, এ কিউব মানে কিউব নিচে নামলো 3, এ হচ্ছে ডেল্টা এ বাই এ, যাদের অঙ্ক জানা নাই দেখ। রুট সি, রুট মানে মাথায় কি আছে? হাফ, হাফ নামলো ডেল্টা সি বাই সি। সিমিলারলি কিউব রুট মানে 1/3, হ্যাঁ না বল? কিউব রুট মানে এটা কি জানিস? 1/3। ভালো করে দেখ, এইখানে কিউব রুট আছে এক্স মানে এটা মানে এক্স টু দি পাওয়ার 1/3, মাথায় রাখবি এটা, ঠিক আছে? তাহলে এটা 5% হলো। তাহলে এরর থেকে কোশ্চেন কি আমরা অ্যাটেন্ড করতে পারবো? এবার টিপিপি দিয়ে দিলে নিশ্চয়ই পারবো। কি হলো বাবা, কোনো সমস্যা নেই? চলো, এত ক্লিয়ার? এত তো ক্লিয়ার হয়েছে?
এবার টপিক লিখবে। তাহলে এরর কি বোঝাতে পারলাম? এররে দুটো প্রবলেম সলভ করতে পারলাম। ক্লিয়ার হয়েছে দূর? ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট, বাংলায় বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। চলো ভালো করে দেখবে, আমার নোটসে যেটা তোমাদের দেওয়া আছে তাতে সিগনিফিক্যান্ট ডিজিট বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা খুব ভালো মতো দেওয়া নেই। গুটি 4-5টা পয়েন্ট হয়তো দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি 7-8টা পয়েন্ট আছে মোটামুটি। এনসিইআরটির বইয়ে খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি তোমাদের ছবি পাঠিয়ে দেবো, গ্রুপে দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো যাদের ফিক্সড করে নিয়েছো যে না স্যার আমি তো বাংলা ভার্সনেই থাকবো আর ইংলিশ ভার্সনে যাবো না, এবার তোমরা বই কিনে নিতে পারো, অসুবিধা নেই। এবং তোমরা আশা করি 3টে ক্লাসের মধ্যে বুঝে গেছো ফিজিক্স কেমন, মোটামুটি একটা আইডিয়া এসছে যে না আমাদেরকে ফিজিক্স আরো কঠিন, চিন্তা করো না। কিন্তু অ্যাটলিস্ট 3টে ক্লাস যদি বুঝে যাও মোটামুটি, তাহলে তোমরা একটা বই কিনতে পারো। ছায়ার বইটা অবভিয়াসলি কিনে নিতে পারো। তাছাড়া আর কোনো বই এখন কেনার দরকার নাই। জয়েন্ট নিটের ক্লাস যখন হবে তখন আমি আলাদা বই বলবো, ঠিক আছে? আদারওয়াইজ নয়। এত ক্লিয়ার হয়ে গেছে? সো উইল বি টকিং অ্যাবাউট নাও সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ধর আমাকে একটা জিনিস মাপতে দিয়েছে, এবার মাপের মধ্যে না আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে এটা কত। যেমন ধর রুলার স্কেলে মাপতে দিয়েছি, রুলার স্কেলে মেপে পেলাম আমি 2.1 সেন্টিমিটার এবং 2.2 সেন্টিমিটারের মাঝামাঝি কোন এক জায়গায় হবে। সমস্যা মানে এই 1 নাম্বার ডিজিটটাকে আমি ফিক্সড বলতে পারছি না যে এটা 1 না 2, আমি এটা বলতে পারছি না ভাই, 1 না 2 এটা ফিক্সড বলতে পারছি না। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে অনিশ্চিত, এবং এই জায়গাটা তাৎপর্য অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ না না বল, স্বাভাবিক। এটা কত তার উপর ডিপেন্ড করছে তার ভ্যালু, ইয়েস অর নো? তাহলে এক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার একটা মানে গুরুত্ব ডিজিটের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে বুঝতে পারছি কতটা হবে। সেই জন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমাদেরকে পড়তে হবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কতগুলো রুলস আছে, রুলসগুলো বুঝিয়ে আমি মোটামুটি আলোচনা ছাড়ছি। যেমন 1 নাম্বার, যেগুলো নন জিরো ডিজিট সেগুলো সব হবে সিগনিফিক্যান্ট। মানে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সব সিগনিফিক্যান্ট। ধরো কোনো একটা ডিজিট আমি লিখলাম 473, তাহলে 4ও নন জিরো, 7ও নন জিরো, 3ও নন জিরো, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার থাকবে 3টে সিগনিফিক্যান্ট ফিগার আছে। বুঝতে পারলাম? মানে যা নন জিরো সব সিগনিফিক্যান্ট, নন জিরো মানে সিগনিফিক্যান্ট। এবার তাহলে কি স্যার জিরোকে আমরা সিগনিফিক্যান্ট বলবো না? বলবো না, আমরা জিরোকে সিগনিফিক্যান্ট বলবো। তার কতগুলো রুলস আছে। রুলস কি? দুটো নন জিরো ডিজিটের মাঝে তুমি যত ইচ্ছা জিরো ভরো, সব সিগনিফিক্যান্ট। আমি যা বলছি প্রত্যেকটা কিন্তু প্রশ্ন। দুটো নন জিরো ডিজিটের মাঝে যতগুলো জিরো ভরার ইচ্ছা ভরে দাও, সবগুলো সিগনিফিক্যান্ট। তাহলে 1 2 3 4 5 6 6টা সিগনিফিক্যান্ট। আমি কি বলতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ওকে। 3 নাম্বার, যদি কোনো একটা জায়গায় ডিজিটের পর পয়েন্ট না থাকে, শুধু জিরো থাকে, তাদেরকে বলা হয় ট্রেইলিং জিরো। ট্রেইলিং মানে পেছনে। যদি কোনো পয়েন্ট না থাকে তাহলে এই ট্রেইলিং জিরো গুলো হবে নন সিগনিফিক্যান্ট, মানে এরা সিগনিফিক্যান্ট নয়। সিগনিফিক্যান্ট এই 3টে হবে। সো ট্রেইলিং জিরো থাকলে নন সিগনিফিক্যান্ট। সেম 4 নাম্বার, যদি ট্রেইলিং জিরো থাকে কিন্তু পয়েন্টের পর সেগুলো আবার সিগনিফিক্যান্ট, তাহলে এইটা হচ্ছে 6টা সিগনিফিক্যান্ট ডিজিট। দুটোর মধ্যে পার্থক্য আই গেস বোঝাতে পারছি। উদাহরণ দিচ্ছি, 277 কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? অবভিয়াসলি স্যার 3টে। কিন্তু 277.0 কটা আছে? 277 জিরো কটা আছে? ভেরি গুড, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়ে গেছে আব্দুল? 5 নাম্বার, ধরো কোনো একটা ডিজিট 3 to 7 শুরু হচ্ছে কিন্তু তার আগে 0 0 আছে, এগুলোও নন সিগনিফিক্যান্ট। তাহলে 3টে হবে সিগনিফিক্যান্ট, এগুলো সিগনিফিক্যান্ট নয়। তাহলে 3। এত ক্লিয়ার? ধরো আমি কোনো জায়গায় লিখেছি 277 × 10 কিউব, কটা সিগনিফিক্যান্ট আছে স্যার? এটাকে তুই যদি ভাঙিস কত হবে বলতো? 277 তারপর কটা শূন্য? কিন্তু ট্রেইলিং জিরো কি জিরো সিগনিফিক্যান্ট হয়?
তাহলে কটা সিগনিফিক্যান্ট? তার মানে আমি যদি মোটা মোটা বলি এই পুরো জিনিস সিগনিফিক্যান্টের মধ্যে আসবে না, এইটা সিগনিফিক্যান্ট। সো পাওয়ারে সিগনিফিক্যান্ট ধরবো না। এবার কেউ ফট করে বলে ফেলিও না স্যার টি স্কোয়ারের সাথে টি স্কোয়ার গুণ করলে কি করবো? আপনি গুণ কর, 9 এর সাথে 9 গুণ করলে কত হবে? 81। কটা সিগনিফিক্যান্ট আছে? কিন্তু এরকম বলবে না 1 2 3 4 4টে সিগনিফিক্যান্ট, 9 গুণ কর দিবার কর। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? আগের ব্যাচে কে একজন বলছে ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার? এবার ধরো আমি দুটো রাশির গুণ করব, গুণের ফলে সিগনিফিক্যান্ট কেমন হতে পারে? এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে? ডিজিট দেখে বলতে পারবো কটা সিগনিফিক্যান্ট আছে নাই? ওকে, এত মিটিয়ে দিচ্ছি, তাহলে মিটিয়ে দিলাম। ওই দিকটা ফাঁকা আছে, এত ক্লিয়ার হয়ে গেছে আই গেস। কোনো সমস্যা? এই জায়গাটাই ভালো লাগছে নাকি? চলো এই জায়গাটাই ভালো। এবার দেখো দুটো রাশির গুণ করব, ধরো আমি কোনো এক জায়গায় লেন্থ পেলাম কত না, তো 2.3, আর ব্রেডথ কত পেলাম? ধরো ব্রেডথ আমি পেলাম 2.32 সেন্টিমিটার। তাহলে এরিয়া আমি কত বার করব? চলো এরিয়াটা একটু বার করে দাও তো প্লিজ, একটু গুণ করে দাও তো। সোহাম ঘোষ পারবি তো গুণটা? আমরা গুণ ভাগ করতে ঠিক মতো পারি না। কত হলো কেউ বলো বলো বলো? 4 পয়েন্ট সামথিং তো কিছু আসবে। 5.33333 5.336 ঠিকঠাক বলিও, গুণ না পারলে পরে খুব সমস্যা। এতদূর কি ঠিক? এতদূর কি ঠিক? কিন্তু আমার চোখ বলছে ভুল। কেন? দেখ, আচ্ছা এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে? কটা আছে? আরে কটা আছে? 2 আর 3। আরে নন জিরো সব সিগনিফিক্যান্ট ভাই, পয়েন্ট থাকুক আর না থাকুক। তাহলে দুটো। এখানে কটা আছে? তাহলে দুটো তিনটে সিগনিফিক্যান্ট ডিজিট তো আলাদা। তাহলে এই যে এরিয়াটা বেরোলো তার সিগনিফিক্যান্ট ডিজিট 3 হবে না 2 হবে? কি করে বলবো? এইটাই সমস্যা। তাই একটা কথা মাথায় রাখবো, গুণ আর ভাগ দুটোর ক্ষেত্রে যার সিগনিফিক্যান্ট ডিজিট কম, যে অ্যান্সার বেরোবে তার সিগনিফিক্যান্ট ডিজিট ততটা হবে। তার মানে এই দুটোর মধ্যে কার সিগনিফিক্যান্ট ডিজিট কম? এ বেটার। তাহলে অ্যান্সারেও সিগনিফিক্যান্ট ডিজিট কটা হবে? 2। তার মানে লাস্টেরটা হবে না, অ্যান্সার কিন্তু আমার হবে 5.3। আমি কি বলতে পারলাম? তাহলে এর দুটো মানে এখানে অ্যান্সারে আমার দুটোই বেরোবে। এক্সাম্পল দিচ্ছি, দেখ টাকা এদিকে শিবম, 21 × 3 হতে পারে তো? গুণ কত হবে? 63 স্যার। ভুল, সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে ভুল। কেন? এখানে কটা ডিজিট আছে? এখানে কটা? সিগনিফিক্যান্ট ডিজিট কটা হবে? 3 তো বাদ। স্যার কি করে হয়? 21 এর সাথে 3 গুণ করে 6। আরে পাগলা 6 নয় রে, 0 দে, 60। কেন? এরপরে ডিজিটটাকে সিগনিফিক্যান্ট ধরা হয় না। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট আছে কটা? একটা, কিন্তু সংখ্যাটা কত? 60। আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আর দূর বুঝতে পারছি এটা? দেখ 21 এ কটা সিগনিফিক্যান্ট ডিজিট? এতে কটা? 1। তাহলে গুণফলে নিশ্চয়ই একটা সিগনিফিক্যান্ট ডিজিট হবে। আমি যদি এখানে গুণফলটা 63 লিখতাম, সিগনিফিক্যান্ট ডিজিট কটা হয়ে গেল? কিন্তু আমি যদি 6 কে সরিয়ে 60 করে দিই, সিগনিফিক্যান্ট ডিজিট কটা? কেন? শেষে শূন্যগুলো ডিজিট হয় না। আমি কি বোঝাতে পারলাম? ইন্দ্রাণী ক্লিয়ার হয়েছে কি? বোঝাতে পারলাম ইন্দ্রাণী? তোমাদের বুঝতে পেরেছো? প্রীতি সুলগ না বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি বাবা? হ্যাঁ, আরে বুঝতে না পারলে বল, কোনো ব্যাপার নাই, আমি ক্লিয়ার করে দেবো। বলো না কোন জায়গা আটকাচ্ছে, তুই বল না খালি। ক্লিয়ার? ওকে। এবার যদি আমরা গুণ তো শিখলাম, যোগের ক্ষেত্রে দেখি। আমার এখানে দুটো ডিজিট নেওয়া আছে, ঠিক আছে? ধরো দুটো দৈর্ঘ্যের সমষ্টি বানাবো। ধরো একটা দৈর্ঘ্য পেলাম L1, এটা হচ্ছে 5 মিটার, আর একটা দৈর্ঘ্য হচ্ছে 1.35 মিটার। তাহলে বুঝতে পারছো একটাই সিগনিফিক্যান্ট ডিজিট কত আছে? 1। একটাই সিগনিফিক্যান্ট ডিজিট কত? 3। তাহলে এদের যে যোগফল হবে L1 প্লাস L2, L1 প্লাস L2, তাহলে এতে সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে স্যার? আচ্ছা তুই বল, এখানে কিছু নাই মানে পয়েন্ট তো আছে ভাই, পয়েন্টের পরে কিছু নাই মানে শেষে সিগনিফিক্যান্ট ডিজিট কত? নেই, 0। ঠিক তো? তার মানে এর সিগনিফিক্যান্ট ডিজিট একটাই।
আর এরপর কটা আছে দুটো, তার মানে এরপর দুটো সিগনিফিক্যান্ট ডিজিট, এরপর 0 সিগনিফিক্যান্ট ডিজিট। এবার যেটা কম সেটা চয়েস করব, তাহলে এদের যোগফল কত হবে 6.35, কিন্তু শেষে সিগনিফিক্যান্ট ডিজিট কটা 0, কেন 0 আছে সেই জন্য শেষে সিগনিফিক্যান্ট ডিজিট হবে না। কত অ্যান্সার নেব? এই জায়গাটাকে বুঝিসনি বল? অনেক মনে হয় বুঝোনি, বুঝতে পেরেছো তো? বলে ফেলো আমাকে, কোনো ব্যাপার আমি বুঝিয়ে দেবো। বিদিশা বুঝতে পেরেছো? এখানে 0 আছে, সিগনিফিক্যান্ট নাই, তাহলে এখানেও সিগনিফিক্যান্ট নেব না। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ তোরা পড়েছিস, আসন্ন মান। মনে কর 5-এর বেশি থাকলে, 5-এর কম থাকলে এরকম, তাই না? চল রাউন্ডিং অফটা শিখি। এই চ্যাপ্টারটাই তোদের 11-এর সবচেয়ে সহজ চ্যাপ্টার। এরপর আর একটা চ্যাপ্টার পাবি সেকেন্ড সেমিস্টারে, সেটা হচ্ছে থার্মোমেট্রি, ওটা 3 পাতার চ্যাপ্টার। আর ওগুলো থেকে কোনো কোশ্চেন দেয় না ন্যাচারালি। এই দুটো চ্যাপ্টারই সবচেয়ে সোজা, এখান থেকে থাকে 3 মার্কস, আর ওখান থেকে তো থাকে না, বাদ দে। এমনি নামেই চ্যাপ্টার দিয়ে রেখেছে যে ঠিক আছে বইটা মোটা করি, চলো। সো রাউন্ডিং অফ প্লিজ, রাউন্ডিং অফ দ্যাট। এবার তোরা জানিস 4.25 নিলাম, 257 নিলাম, টাকা দিকে শেষের ডিজিটটা যদি 5-এর বেশি হয় এর সাথে কি যোগ হয়ে যায়? 1 যোগ হয়ে যায়। তার মানে এটা কত হবে স্যার? 4.2। এবার 4.253 নিলাম, এর মানটা কত হবে স্যার? 4.2। বলো এটা ঠিক? এবার টাকা দিকে যদি 4.250 থাকে, 0 নয়, বাদ দে, প্রথমে 0 নেবো না, ধর থাকলো 7। যদি 4.257 থাকে, এবার এখানে নন 0 থাকে, এবার ধর আমাকে বলেছে এত দূর পর্যন্ত রাউন্ডিং অফ করতে, মানে কি এই 5ও বাদ যাবে, 7ও বাদ যাবে। এবার 2-এর পর তো 5 আছে, 5-এ কি করে হয়? 5-এ তো যাই না। এবার তোমাকে দেখতে হবে 5-এর পর কি আছে। যদি 5-এর পর 0 থাকে একরকম কেস, 5-এর পর যদি 7 থাকে, 4, 5, 6 থাকে একরকম কেস। যদি 5-এর পর নন 0 থাকে তাহলে এখানে 1 যোগ হবে। 5-এর পর যদি নন 0 থাকে তাহলে এখানে 1 যোগ হবে, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে এটা? 4.3। এবার যদি 5-এর পর 0 থাকে তাহলে এই 5-এর আগেরটা দেখতে হবে। 5-এর আগেরটা যদি ইভেন হয় কোনো কিছু যোগ হবে না। 5-এর আগেরটা যদি ইভেন হয় কোনো কিছু যোগ হবে না, মানে তুই ভাবে এটা 0ও নয়, ধর 5 আছে, এইটার লাস্টের ডিজিট 5। এবার তাহলে কি করবো আমি? তাহলে 5-এর আগেরটা দেখবো, হ্যাঁ না বল? আরে 5-এর পর কিছু নাই মানে 0 তো বসাতেই পারি। আমি এই সেন্সে বলছি, 0 তো নাও থাকতে পারে রে ভাই, 5 আছে। এবার 5-এর আগেরটা দেখবো, যদি ইভেন হয় কোনো কিছু যোগ হবে না, যদি অড হয়ে যায় তাহলে কত যোগ হবে? বলতে পারলাম? তাহলে কি হিসাব বললাম? 5-এর বেশি থাকলো মানে 1 যোগ, 5-এর কম মানে মোটা মোটা কথা একদম কোনো কিছু যোগ নয়। কিন্তু যদি 5 থাকে এবং 5 পর্যন্তই আমাকে রাউন্ডিং অফ করতে বলে, এত দূর পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলে 5 পর্যন্ত, কিন্তু 5-এর পর দেখতে হবে আমাকে। বুঝতে পারলাম ব্যাপারটা? রাউন্ডিং অফ কিন্তু 5 পর্যন্ত, 7 পর্যন্ত নয়। 7 হলে এটা কত হয়ে যেত? 2, 6, কিন্তু 5 পর্যন্ত রাউন্ডিং অফ। 5 পর্যন্ত রাউন্ডিং অফ করতে গেলে 5-এর পর দেবো। 5-এর পর যদি নন 0 থাকে, চলো 1 যোগ করে নাও। 5-এর পর যদি কিছু না থাকে বা 0 থাকে, আগেরটা দেখো, আগেরটা ইভেন মানে কোনো কিছু যোগ হবে না, অড মানে 1 যোগ হয়ে যাবে। রাউন্ডিং অফ ক্লিয়ার হলো? রাউন্ডিং অফ ক্লিয়ার হলো? এবার টপিক লিখো, ডিটারমিনেশন অফ দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড বা মানের ক্রম। ডিটারমিনেশন অফ দ্য অর্ডার অফ দ্য ম্যাগনিটিউড বা মানের ক্রম। ডিটারমিনেশন অফ দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড বা মানের ক্রম। এবার ধরো কোন একটা নাম্বার নিলাম আমি, n equal to 10 to the power x, n equal to 10 to the power x। যদি x এর ভ্যালু n minus 0.5 এর সমান বা বেশি, অথবা n plus 0.5 এর কম হয়,
তখন ওই 10 এর মাথায় যা থাকবে তখন তাকে বলা হবে রাউন্ডিং অফ। এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এক্স এর ভ্যালু কি বলেছে n-0.5, তাহলে এক কাজ কর n সমান 10 টু দি পাওয়ার x বসাই। এবার 10 টু দি পাওয়ার x মানে কত? 10 টু দি পাওয়ার x মানে 10 টু দি পাওয়ার n ইন্টু 10 টু দি পাওয়ার -0.5, ঠিক বলছি তো? 10 টু দি পাওয়ার, তাহলে এই n টাকে বলছি অর্ডার, কি বলছি? n টাকে কি বলছি? আর 10 টু দি পাওয়ার -0.5 এর ভ্যালু কত হয়? 0.316 ইন্টু 10 টু দি পাওয়ার n। তার মানে এখানে অর্ডারটা n কখন হবে? যখন x এর ভ্যালু n-0.15 মানে কত? 0.316 এর সমান অথবা বেশি হবে। আর একটা কেস কি পেয়েছি? n+0.5 এর কম। তাহলে x এর ভ্যালু যদি n+0.5 বসাই তাহলে কি হয়? তাহলে n সমান 10 টু দি পাওয়ার x সমান 10 টু দি পাওয়ার n ইন্টু 10 টু দি পাওয়ার 0.5, হ্যাঁ না বল? কখন? যদি n এর ভ্যালু কত, x এর ভ্যালু কত বসাই? n প্লাস, প্রথমে কত বসিয়েছি? x এর ভ্যালু n মাইনাস, শেষে কত বসিয়েছি? n প্লাস, এবং 10 এর ভ্যালু যদি 0.15 বসাস তাহলে এটা হয় 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার n। বোঝাচ্ছি, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ। একটা ডিজিট আমি নিচ্ছি, তোদের বইয়ের মতো আছে 1002। ধর একটা নাম্বার নিলাম 1002, আমি ধর নিলাম। আমি দুটো জিনিস মাথায় রাখবো, দুটো জিনিস, তাকাই দিকে, আমি দুটো ভালো করে দেখে দিকে, দুটো জিনিস মাথায় রাখবো প্লিজ। এখানে একটু দেখ, একটু এদিকে দেখ বোর্ডে। আমি দুটো জিনিস মাথায় রাখবো, যে এই সংখ্যাটা যেন আমার, মানে এখানে যা আসবে এই সংখ্যাটা যেন এদের মধ্যেই থাকে ভাই। তার মানে এখানে কত আছে? 1002। আমি এইটাকে এই ফর্মে লিখবো, এই ফর্মে, ব্যাপারটা বুঝতে পারছিস তো? এই ফর্মে লিখবো, কিন্তু এই সংখ্যাটা যেন এর মধ্যে থাকে। তাহলে দেখ 1002 থেকে যদি একটা শূন্য সরাই তাহলে 100 মাঝে ঢুকছে, 3.16 আর 0.316 আর 3.16 এর মাঝে ঢুকছে না, হচ্ছে? আমি আর একটা সরালাম, 10 ঢুকছে কিন্তু 1 এ ঢুকছে, দেখ। তার মানে এটাকে যদি এভাবে লিখি, টাকা 1.002 ইন্টু 10 কিউব, হ্যাঁ না বল? তাহলে দেখ এই যে জিনিসটা পেলি, এটা দেখ 3.16 আর 0.316 এর মাঝে চলে এসছে। তখন এইটা হবে তার অর্ডার। কত হবে অর্ডার? 3। আমি কি বলতে পারলাম? আর একটা উদাহরণ নিচ্ছি, দেখ তোদের বইয়ের মতোই। ধর আছে 31, ধর n এর ভ্যালু নিলাম কত? আমি 31। আচ্ছা 31 কে কি এইভাবে লিখবো? টাকা 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার 1, হবে না? হবে না বল? টাকা এদিকে 3.1 মানে শেষে 0 আছে, হ্যাঁ না বল? তাহলে 3.1 নিশ্চয় 3.16 আর 0.316 এর মাঝে আছে, হ্যাঁ না বল? তখন তাদের অর্ডার কত হবে? তাহলে বুঝতে পারছি। আরো একটা ডিজিট নিচ্ছি, ধর 0.048, ধর n এর ভ্যালু নিলাম 0.048, টাকায় দিকে। আরে ভাই শেষ মুহূর্তে কেন ফোন করিস ভাই? চল তাহলে এটা কত হয়? টাকায় দিকে। তাহলে এটা তো কোনোদিনই 0.3 এর মধ্যে নাই, হ্যাঁ না বল? তাহলে যদি 3 আনতে হয় তাহলে দশমিককে এইদিকে সরাতে হবে, হ্যাঁ না বল? তাহলে দেখ 0. যদি আমি কি করি 0. এইটাকে সরাই 48, তাহলে 10 টু দি পাওয়ার কত লিখতে হবে? -1। 0.48 কে এর মধ্যে ঢুকে গেছে? 0.48 দেখ 0.316 আর 3.16 এর মধ্যে চলে এসছে, হ্যাঁ না বল? মধ্যে ঢুকে গেছে তো, তখন -1 এইটা হবে তার অর্ডার। বুঝতে পেরেছি? তাহলে মানের ক্রম কি করে বার করতে হয় বলতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা মেজারমেন্ট চ্যাপ্টার শেষ করলাম। কোনো জায়গায় কোনো সমস্যা? আজকের টপিক কি আলোচনা করলাম? মেজারমেন্ট। তার মধ্যে স্লাইড ক্যালিপার্সের মাপ বোঝালাম, ভার্নিয়ারের কনসেপ্ট বোঝালাম, স্ক্রু গাজ বোঝালাম। আমরা তারপর কি বোঝালাম? এরর। আর কি বোঝালাম আজকে? অর্ডার অফ দ্য ম্যাগনিটিউড, মানের ক্রম। ক্লিয়ার? এই ক্লাসটুকু করাতে আমার এত সময় লাগালো বা বোঝাতে লাগলো, এবং অবভিয়াসলি টিপিপি 02 সলভ করলাম আজকে। ঠিক আছে? ওকে, চলো আমরা আজকে পরীক্ষা নেবো।